সায়ন জাদাকে নিয়ে বাসায় চলে এসেছে। জাদা তো বাসায় এসে পুরোই অবাক, কারণ তার মা তার জন্য ম্যাজেন্ডার শাড়ির সাথে ম্যাচিং অলংকার রেখেছে। মা, এগুলো কার জন্য? আর আমার রুমেই বা এগুলো কেন? কার আবার? তোর রুমে যখন রাখা, তার মানে তোর জন্যই। কিন্তু আমি এগুলো দিয়ে কি করব? কোনো অনুষ্ঠানও তো নেই আমার জানা মতে। তাহলে কেন? কারণ তোর বাবা তোর জন্য বিয়ে ঠিক করেছে, তারাই তোকে আজকে দেখতে আসবে। তুই এগুলো পরে তৈরি হ, কিছুক্ষণের ভিতরই তারা চলে আসবে। জাদার মাথায় বাজ পড়ে গেল। এগুলো তার মা কি বলছে? কি বলছে এসব মা? তোমাদের মাথা ঠিক আছে তো? আমাদের মাথা ঠিক আছে, তোকে যা বলছি তুই তাই কর। আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না মা। তোমরা বোঝার চেষ্টা করো, বাবাকে বোঝাও না মা, দোহাই তোমার। তোর ভালোর জন্যই তোর বাবা তোর বিয়ে দিচ্ছেন, এখানে আমার বোঝানোর কিছুই নেই। তোকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, পরিস্থিতির শিকার যে আমরা। আমি একবার মার দিকে তো একবার শাড়ি আমি একবার মার দিকে তো একবার শাড়ি অলংকারের দিকে তাকাচ্ছি। কি করব কিছুই বুঝতে পারছি না। যখন বাবা মাই রাজি, তাহলে ভাইয়াও রাজি। ভাইয়াকে দিয়েও কোনো কাজ হবে না। এখন একমাত্র উপায় চোখের জল। তাছাড়া বাবা মাকে কাবু করা যাবে না। তা না হলে বিয়ের পিঁড়িতে বসতেই হবে। বাবা কোথায় মা? বসার ঘরে আছেন তোর বাবা, তিনিও মেয়ের মনের অবস্থা বুঝতে পারছেন, কিন্তু পরিস্থিতির শিকার যে, তাই চেয়েও কিছু করতে পারছেন না। আমি মাকে আর কথা বলতে না দিয়ে সোজা বসার ঘরে বাবার কাছে চলে এলাম। আব্বু, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? তাহলে বলে দাও, আমি চলে যাব এখান থেকে। কারোর বোঝা হয়ে থাকতে চাই না আমি। কি হয়েছে মামুনি তোমার? এভাবে কান্না করছো কেন? বলো আমাকে। কেউ কিছু বলেছে তোমাকে? বলো আমাকে, তাহলে আমি তাকে বকা দিব। কেউ কিচ্ছু বলেনি, যা করার সব তুমি করেছো। আরও কান্না করে? আমি আবার কি করলাম? তুমি আমার বিয়ে দিতে চাচ্ছ বাবা? তুমি বুঝতে পারছো তুমি কি করতে চাচ্ছ? আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না বাবা। আর তোমরা যে কারণে আমার বিয়ে দাও না কেন? যদি আমাকে কেউ মারতেই চায়, তাহলে বিয়ের পরও মারবে। বিয়ে দিলে যে সব ঠিক হয়ে যাবে, আমি বেঁচে যাব, তা কিন্তু না। দোহাই লাগে তোমার বাবা, আমাকে বিয়ে দিও না। মেয়েটা তো ঠিকই বলেছে, বিয়ে দিলে যে তার মেয়েকে তীব্রর হাত থেকে বাঁচাতে পারবে এমন তো না। তাড়াহুড়া করে কোনো ভুল করা যাবে না, এতে বিপরীত হতে পারে, মেয়ের জীবনটা নষ্ট হতে পারে। এই 5টা বছর যেমন মেয়ের খেয়াল রেখেছো, এখনও সেই রকম খেয়াল রাখবে, তাহলে কেউ ক্ষতি করতে পারবে না। আগলে রাখবে নিজের কাছে। এইসব ভাবছেন? তুমি কান্না করো না মামনি, বিয়ে দেবো না আমি তোমার। তাদের আসতে বারণ করে দেব, তুমি নিশ্চিন্তে তোমার ঘরে যাও। আব্বুকে জড়িয়ে ধরে, সত্যি আব্বু? আমার মেয়ে যেটা চাইবে সেটাই হবে। সুলতান খান ফোন বের করে আসতে নিষেধ করে দিয়েছে তাদের। প্রথমে একটু কথা কাটাকাটি হলেও সুলতান খান এর কথা শুনতে বাধ্য হয়েছে। বিয়ের বিষয়ে বাড়ির কেউই আর কিছু বলেনি, কারণ যেখানে বাবা মেয়ের সব মিটমাট করে নিয়েছে সেখানে তারা আর কি বলবে। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। যাদের কলেজ শুরু হয়েছে, আজকে তাদের প্রথম ক্লাস। দিবার দাদাকে সকালে ফোন করে একসাথে যাওয়ার কথা বলে দিয়েছে। দিবা রেডি হয়ে দাদাদের জন্য দাঁড়িয়ে আছে। দাদার কোনো খবরই নেই। এই কাঠফাটা রোদে তারা আর কত দাঁড়িয়ে থাকবে? আজকে আসুক, দাদা মনে মনে কথাগুলো ভাবছে। চলে এসেছি। সরি রে, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম তোকে। কুত্তা হারামি শয়তান নয় ঠ্যাং, তোর আসার সময় হলো, 45 মিনিট আমাকে দাঁড় করিয়ে রেখেছিস। মাফ কর আমাকে, এবারের মতো। মাফ করলাম তোকে এবারের মতো, পরের বার আর করবো না। দুজন বাসে উঠে গেল কলেজের উদ্দেশ্যে। কী রে, তোর ভাই দিতে আসলো না যে তোকে আজকে? আসতে চেয়েছিল কলেজ পর্যন্ত, আমি মানা করেছি। প্রথমে শুনতে চাচ্ছিল না, আমিও নাচ্ছর বান্দা, তাই আমার কথা শুনতে বাধ্য হলো। সত্যি রাজি করাতে পেরেছিস? না হলে তো তোর আর আমার আলাদা আলাদা কলেজে আসা লাগতো। কলেজ বাস বলে পেরেছি, তবে বাস পর্যন্ত দিয়ে যাবে বলেছে, আবার ছুটির পর এখান থেকে আবার নিয়ে যাবে। তাও ভালো, একটু তো একলা ছাড়ছে তোকে। বুঝি না
একলা ছাড়লে কি এমন হবে? মানছি ভুবন মোহিনীর সুন্দর জাদা, তাই বলে কি একলা ছাড়া যায় না? নাকি এর মধ্যে কোনো খাপলা আছে? ওরা কথা বলতে বলতে বাস কলেজের সামনে চলে এসেছে। সবাই বাস থেকে নেমে পড়েছে। ওরা দুজনে নামলো। ওদের কত দিনের শখ ছিল ডুবু এস বাম কলেজে পড়ার। সেখানে পড়ার সুযোগ পেয়েছে ওরা। দুই বান্ধবীতে অনেক খুশি। আজকে প্রথম ক্লাস। এক্সাইটেড, পাশাপাশি নার্ভাসও দুজনে। কেমনে কি হয় কলেজের ক্লাসগুলো তার জন্য। কলেজে তো এসেছে, এখন সমস্যা হয়েছে ওদের ক্লাসরুমটা কোনটা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর না পেয়ে একজন সিনিয়র আপুর কাছে জানলো দোতলার কর্নারের রুমটা ওদের। নিজেদের বরাদ্দ রুমটা জানতে পারে সেদিকে গেল ওরা। ক্লাসে এসে আরেক ঝামেলা পড়লো। সামনে তো কোনো সিটি নেই, পিছনে দুইটা আছে। এখন আর কি করার, পিছনে গিয়ে বসলো ওরা। আমাদের কপালটাই পোড়া রে দিবা, শেষমেশ কিনা সবার পেছনে। তোর জন্যই হয়েছে, আর একটু আগে আসলে সামনে বসতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, সব দোষ জাদা ঘোষ। একটু দেরি হয়েছে বলে সব দোষ এখন আমার হয়ে গেছে। হয় বুঝছি, আর অভিমান করতে হবে না। বাই দ্য ওয়ে, 10টা বেজে গেছে, এখনও তো কোনো স্যার আসলো না। আসসালামু আলাইকুম অল নিউ ক্লাস, আমি তোমাদের ম্যাথ টিচার মোহিত। সবাই স্যারের সালামের উত্তর দিয়েছে। নে, তোর স্যার চলে এসেছে। আমি তো আমার নাম পরিচয় করে ফেললাম, এবার তোমরা তোমাদের নাম পরিচয়টা বলে ফেলো। একে একে সবার নাম পরিচয় বলা শেষ। এবার আমার আর দিবার পালা। দিবাও নাম পরিচয় বলেছে, এবার আমার পালা। সু আর কিছু বলার আগেই একজন স্যার এসে বলল, স্যার বললে ভুল হবে, প্রিন্সিপাল। এখানে সুহাইয়ারা খানজাদা কে? এই জাদু স্যার তো তোর কথা। হুম, সেটাই তো দেখছি। হঠাৎ আমার কথা বলছে কেন? আমি বলবো না? আমার খুব ভয় করছে, যদি ক্লাস থেকে বের করে দেয়। আরে ডরপত গুড়া, কি আমি এমনি তোকে বলি? স্যার হয়তো কোনো দরকারি কাজের জন্য তোকে খুঁজছে। কোথায় সুহাইয়ারা খানজাদা আসেনি? আমি সুহাইরা খানজাদা, সাহস করে বলেই দিলাম। ক্লাস শেষে আমার রুমে এসো, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। ক্লাস শেষ করে জাদা দিবাকে নিয়ে উপস্থিত হয়েছে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে। তুই ভিতরে যা, আমি বাইরে আছি। এরকম বলিস না, চল না আমার সাথে। অন্যায় সুরে বাধ্য হয়ে দিবা গেল জাদার সাথে। স্যার আমাকে আসতে বলেছিলেন। মিস আফিম তোমার সাথে দেখা করতে আসছে, তাই তোমাকে ডেকে পাঠালাম। জাদা, এই আফিমাটা আবার কে? উনি আমার একটা ভাইয়া হয়। তুমি বসো, উনি একটু লাইব্রেরিতে গেছেন, এক্ষুনি চলে আসবেন। জাদা দিবা কিছুক্ষণ বসার পর আফিম এসে উপস্থিত হয়েছে। প্রিন্সিপাল স্যার, অনুষ্ঠানের সব কাজ কীভাবে ডেকোরেট করতে হবে সবাইকে বুঝিয়ে দিয়ে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ওনাকে রাজি করাতে পেরেছেন। এই প্রথম কোনো অনুষ্ঠানে উনি আমাদের কলেজে আসবে, তাই আমি চাই এবারের এই অনুষ্ঠানটা বিশাল আয়োজন করতে। আমার জন্য না, ও বিশেষ একজনের জন্য আসছে। আফিম কথা বলার ভিতরে চোখ পড়ল জাদার দিকে। তুমি চলে এসেছো, এতক্ষণ কথা চলে তোমাকে খেয়াল করিনি। সমস্যা নেই ভাইয়া, আমিও বেশিক্ষণ হয়ে এখানে আসিনি, একটু আগেই এসেছি। আর এখানে দেখা করতে না এসে বাসায় গেলেই পারতেন। এখানে একটু কাজ ছিল অনুষ্ঠানের বিষয়ে, তুমি এখানে পরও দেখে তোমার সাথেও দেখা করেই যাই ভাবলাম। আপনি কি করে জানলেন আমি এখানে পড়ি? আজ তো আমার প্রথম ক্লাস, আর আপনাকে তো আমি বলিনি আমি এখানে পড়ব। আফিম জাদার কথায় থমথমে খেয়ে গেল। কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না, কিছুই তো একটা বলতেই হবে। ওই আমি যখন এখানে এসেছিলাম তোমাকে দেখেছিলাম, খোঁজ নিয়ে দেখেছি তুমি এখানে ভর্তি হয়েছো, তাই ভাবলাম তোমার সাথে দেখা করেই যাই। তা তুমি কেমন ও, আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাই দ্য ওয়ে, যে অনুষ্ঠানের বিষয়ে এখানে আসা সেটা মনে হয় তোমাদেরই অনুষ্ঠান। আমাদের মানে? নবীনবরণ অনুষ্ঠান। ও আচ্ছা।
চলো ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। না ভাইয়া, সকালে খেয়ে এসেছি, এখন বাসায় যেতে হবে, না হলে বাসার সবাই টেনশন করবে। না বললে শুনবো না, অল্প কিছু খাবে চলো। আর বাসার চিন্তা করতে হবে না তোমার, আমি গিয়ে না হয় দিয়ে আসবো। জাদাই না করলো না, আফিমের সাথে ক্যান্টিনে চলে গেল। কী খাবে বলো তোমরা? দিবার দিকে তাকিয়ে বলল, কিছু একটা অর্ডার করে দিন। সাথে কে তোমার? ও সরি, ওর সাথে তো পরিচয় করিয়ে দিতেই মনে নেই। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড দিবা। আফিম কিছুক্ষণ দিবার দিক সূক্ষ্ম নজরে তাকালো। পরনে কলেজ ড্রেস, ফাঁসে ফাঁসা চোখগুলোতেও কাজল দেওয়া, উজ্জ্বল গায়ের রং, চুলগুলো কমর পর্যন্ত বেনুনি করা। হাইট মনে হয় 5 ফুট 2 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি হবে। সব মিলিয়ে দেখতে পুরোই মাশাআল্লাহ। ঠিক আছে, আমার ইতি চলবে। চলবে মানে? কই কিছু না। খাওয়ার শেষে আফিম জাদাদের পৌঁছে দেওয়ার কথা বলেছে, তবে কলেজ বাস না যাওয়াতে জাদা দিবা বাসে করে চলে এসেছে। এই জাদা, আমার জানা মতে তোর কোনো কাজিন নেই, তাহলে উনি তোর কেমন ভাই? আরে আমার পরিচিত এক ভাইয়া। ওনার সাথে আবার কি করে পরিচয় হলো তোর? জাদা দিবাকে সব খুলে বলল। আফিমের সাথে তার কি করে পরিচয় হয়েছে। সে ছোট থেকেই আফিমকে চিনে। তুই তাকে অনেক আগে থেকেই চিনিস? হুম। আমার কতদিনের ইচ্ছা ছিল তার সাথে কথা বলার। ভালোই হয়েছে, তোর মাধ্যমে তার সাথে কথা বলা যাবে। মানে বুঝলাম না। আজব, তুই তাকে চিনিস অথচ তার বিষয়ে জানিস না। তার বিষয় জেনে আমি কি করব? তার সাথে তো আমার তেমন দেখাই হয় না, তাই সে কি করে কোথায় থাকে জানা হয়নি। আর তুই যেভাবে বলছিস তাতে বোঝা যায় তুই তার বিষয় সব জেনে বসে আছিস। জানবো না কেন? যার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছি তার বিষয়ে জানবো না? ছি দিবা, তুই আর কতজনের প্রেমে হাবুডুবু খাবি শুনি? তুই কবে কবে দেখেছিস আমাকে কতজনের প্রেমে হাবুডুবু খেতে? বারে, তুই তো সেদিনও বললি তীব্র ভাইয়া তোর ক্রাশ, তোর মন ভেঙে দিয়েছে। এখন আবার বলছিস আফিম ভাইয়ার প্রেমে শুধু হাবুডুবু খাচ্ছিস। আসলে তুই একটা লুচ্চু মেয়ে। এই দাঁড়া দাঁড়া, কি বলি তুই? তীব্র ভাইয়া? আমি আবার তার উপর ক্রাশ খেলাম কবে? মানে আরিয়ান আহমেদ তীব্র, তার কথা বলছি আমি। তুই তাকে তীব্র ভাইয়া বলা কবে থেকে শুরু করলি? না, রহস্যের গন্ধ পাচ্ছি। ডাল মে কুছ কালা হ্যাঁ। আরে তেমন কোনো বিষয় না, তার নাম আরিয়ান আহমেদ তীব্র, তাই সংক্ষেপে তীব্র ভাইয়া বলে সম্বোধন করলাম। তুই তো তার উপর ক্রাশ খেয়ে প্রেমে হাবুডুবু খাচ্ছিস। সে নাকি তোর মন ভেঙেছে, এখন আবার আফিম ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, তাই আর কি বলছিলাম। শোন জাদা, ক্রাশ আর প্রেম ভালোবাসা এক জিনিস না। ক্রাশ কাকে বলে জানিস? ক্রাশ হলো দেখতে সুন্দর, ভালো লাগে, কিন্তু 2 দিনের মোহ, তারপর আর থাকে না। আর প্রেম হলো কথা বলা, দেখা করা, শারীরিক সম্পর্ক করতে চাওয়া। যখন মেয়েটা রাজি না হয় তখন অন্য একটা মেয়ের সাথে প্রেমে লিপ্ত হয়ে যাওয়া। আর পরিশেষে রইল ভালোবাসা। সেটা হলো 2টি মনের মিলন। গরিব কিংবা বড়লোক দেখে না, দুজন দুজনকে বোঝে, একে অপরের সাথে থাকার শপথ করে, মৃত্যুর আগ পর্যন্ত হাতে হাত রেখে চলে। এটাকে বলে ভালোবাসা, যেটা শুধু পবিত্র বন্ধনে আবদ্ধ ছাড়া হয় না। আর আমি আফিমকে ক্রাশ বা প্রেমের চোখে দেখিনি, ভালোবাসার বন্ধনটার মতোই দেখতে চেয়েছি। তোর উক্তি শুনে এটাই মনে হয় তুই আফিম ভাইয়াকে অনেক ভালোবাসিস। আমার আফিম ভাইয়ের সাথে দেখা হলে তোর কথা জানাবো, কেমন? এই একদম না, উনি কত বড় মাপের মানুষ বন্ধু, নিজের বিজনেস আছে, সেখানে আমি লিলিপুট। ওনার সাথে আমার কোনো দিন দিয়ে যায় না, আর ওনারও হয়তো প্রেয়সী আছে। আমি যতদূর আফিম ভাইয়াকে চিনি মনে হয় না তার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। তুই চেষ্টা করে দেখতে পারিস, তোদের ভালোই মানাবে। ওরা কথা বলার ভিতরে বাস চলে এসেছে।
সায়ন জাদাকে নিয়ে বাসায় চলে এসেছে, দিবা তার বাসায় চলে গেছে। দেখতে দেখতে 5 দিন কেটে গিয়েছে। অনুষ্ঠানের সময়ও চলে এসেছে। পরশু অনুষ্ঠান। কলেজে ডিপি আসবে, তার বিশাল আয়োজন করা হবে দেখে আগে থেকেই সাজানো শুরু করেছে। স্টুডেন্টের জন্য বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সিনিয়ররা মিলে ঠিক করেছে মেয়েরা সব পিঙ্ক কালারের শাড়ি পরবে আর ছেলেরা কালো পাঞ্জাবি পরবে, কিন্তু জাদা দিবা একদম পিঙ্ক কালার পছন্দ করে না, তাই এরা দুজনে নীল কালারের শাড়ি পরবে। কিন্তু সমস্যা হলো দুজনের কারোর নীল কালারের শাড়ি নেই। এই নীল শাড়ি তো পরবো ঠিক করলাম, কিন্তু আমার তো কোনো নীল শাড়ি নেই। আমিও ওই একই নৌকার মাঝি। তাহলে এখন কি করব বল? কি আর করব, বিকেলে তুই আর আমি শপিংয়ে গিয়ে নিয়ে নেব, তাহলেই তো হয়। এইটা করা যায়। তা জাদাক আর কিছু বলতে না দিয়ে পিছন থেকে আফিম বলল, কি আলোচনা করছো তোমরা? আর এই নাও, এটা তোমার। তেমন কিছু না। এটা কি এটা? খুলে দেখো। আর এটা তোমার জন্য। আমার জন্য? হাত তো আপনার দিকে বাড়িয়ে দিলাম, তার মানে আপনার জন্যই। দিবা নিজের কথায় বকা বলে লজ্জা পেল। এটা কি বললেন না তো? তেমন কিছু না, তোমাদের নবীনবরণ অনুষ্ঠানে আসলাম। তোমাদের যদি কিছু গিফট না দেই তাহলে হয় বলো, তাই সামান্য গিফট দিলাম। আফিম ভাইয়া, আমাদের গিফটের কি প্রয়োজন ছিল? আমি কি আমার বোনকে গিফট দিতে পারি না? তা পারেন। তোমরা দুজন এগুলো পরেই অনুষ্ঠানে এসো, আমি খুশি হব। আফিম চলে যাওয়ার পর ওরা দুজনেই গিফটের প্যাকেট খুলে দেখে। গিফটের প্যাকেট খুলে দেখে একই রকম পাথরের কাজ করা দুটো নীল শাড়ি। দেখে মনে হচ্ছে অনেক দামি। আরে এ তো মেঘ না চাইতে জল পেয়ে গেলাম, কষ্ট করে আর শপিংয়ে যাওয়া লাগবে না, আমি তো এটাই পরে আসবো। আফিম ভাইয়া তো বলে গেল পরলে খুশি হবেন, না পরলে হয়তো রাগ করতে পারে। তবে শাড়িগুলো দেখে মনে হচ্ছে অনেক দামি। এত সুন্দর শাড়ি, তা তো হবেই। দেখতে দেখতে কাঙ্ক্ষিত দিনটি চলে আসলো। দিবা সকাল সকাল প্রয়োজনীয় সব নিয়ে দাদাদের বাসায় চলে এসেছে। দুজনে একসাথে রেডি হবে বলে দিবা তো দিব্যি শাড়ি পরে নিয়েছে। সমস্যা বাঁধলো জাদাকে নিয়ে। পেটিকোট আর ব্লাউজ পরে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, শাড়ি না পরে ওভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? তো কি করব, শাড়ি তো পরতে পারি না, মুখটা বেজার মতো করে। হো মোর আল্লাহ, সামান্য একটা শাড়ি পর্যন্ত পরতে পারিস না? শাড়ি পরতে পারি না বলে একদম পচাবি না বলে দিলাম। পারে না তাও তেজ কমে না, এদিকে আয় পরিয়ে দেই। দিবা জাদাকে শাড়ি পরিয়ে দিয়েছে। দুজনেই পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। কানে নীল পাথরের মাঝারিত সাইজে দুল পড়েছে। অষ্টজোড়ায় হালকা গোলাপি লিপস্টিক দিয়েছে। হাঁকি দুটোয় কাজল লাগিয়েছে। ব্যাস এতটুকুতেই দুজনকে পুরোই মাশাল্লাহ। ওরা দুজনেই কলেজের সামনে এসে পুরোই অবাক, কি সুন্দর করে সাজিয়েছে। ওরা ভেতরে ঢুকে আরও অবাক হলো। বাড়িটা যতটা না সুন্দর ছিল, ভেতরটা এর থেকেও সুন্দর। অনেক সুন্দর করে সাজিয়েছে, তাই না রে? তবে আমার জানা মতে নবীনবরণ অনুষ্ঠানে এত রেকর্ড করা হয় না। আমার তো মনে হয় কোনো বড় মাননীয় ব্যক্তি আসতে পারেন। হয়তো বা। জাদা দিবা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে। একটি পর অনুষ্ঠান শুরু হবে। মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন শুরু হবে। কেউ গানে নাম দিয়েছে, কেউ তো কাপল ডান্স, আবার কেউ কেউ কৌতূহলে নাম দিয়েছে। এইভাবে বিভিন্ন অনেক প্রতিযোগিতায় দিয়েছে সবার জন্য। যারা যেই রকম পছন্দ করে সেগুলোতে অংশগ্রহণ করতে পারবে। এসব প্রতিযোগিতা যারা একদমই পছন্দ করে না, তাই কিছুতে অংশগ্রহণ করেনি। দিবা ভালো গান করে তাই সে গানে অংশগ্রহণ করেছে। ওই দেখ হুল পড়ে আসছে। এইদিকেই প্রায় সবার চোখ জাদাতেই থাকবে না কেন। চারিদিকে পিঙ্ক কালারের ভিতর দুটো নীল শাড়ি পরিহিত মেয়ে, তার ভিতরে চোখ চলছনে সুন্দর। তাদের দিকে সব ছেলেরাই তাকিয়ে আছে। কলেজের অন্য সব মেয়েরা তো জলে পুড়ে শেষ, তাদের দিকে তেমন কেউ দেখছে না বলে। সিনিয়র কতগুলো ছেলে বলাবলি করছিল লম্বা চুলের মেয়েটা বেশ সুন্দর, পাশেরটাও সুন্দর। ওদের বলের মধ্যে একটা ছেলে বলল, দুটো মেয়ে সুন্দর, তবে লম্বা চুলের রমণীকে আমার চাই। তবে লম্বা চুলের রমণীকে আমার চাই। আমি তো আগে বলেছি লম্বা চুলের মেয়েটাকে আমার ভালো লেগেছে।
তুই বলেছিস ভালো কথা, কিন্তু লম্বা চুলের রানীকে আমার চাই। আর তোরা তো জানিস এই নীরব চৌধুরী যা বলে তাই করে। তুই বরং পাশের মেয়েটাকে পটিয়ে নে যা। কেউ আর কথা বাড়ালো না, কারণ নীরব বড়লোক ঘরের ছেলে। সে যখন বলেছে ওই মেয়েটাকে ওর চাই, তাহলে অন্য কেউ যদি বলে ভালো লেগেছে, তাহলে তার অবস্থা শেষ। এই দাঁড়াও তোমরা। জাদা পিছনে ফিরে দেখে কতগুলো সিনিয়র মেয়ে দাঁড়িয়ে আছে। চিনতে বেগ পেতে হলো না, কারণ সেই দিনে সে সিনিয়র আপুগুলো। আমাদের বলছেন আপু? তোমরা ছাড়া এখানে আর কেউ আছে কি? তোমাদেরকে বলছি, বিরক্তি ভাব নিয়ে। আপু, আমরা কি কিছু করেছি? তোমরা এই কলেজের স্টুডেন্ট? হ্যাঁ আপু। তোমাদের সেদিনকে বলা হয়েছিল না পিঙ্ক কালারের শাড়ি পরে আসতে? তাহলে তোমরা নীল কালারের শাড়ি পরছো কেন? আজব তো, আপনারা যেটা পরে আসতে বলবেন আমাদের কি সেটাই পরে আসতে হবে? আমাদের পিঙ্ক কালার ভালো লাগে না, তাই আমরা নীল কালারের শাড়ি পরেছি। এখানে আমরা যেটা বলবো তোমাদের সেটাই করতে হবে। যদি না করি তাহলে কি করবেন? কি করব দেখবে? বলে দিবাকে চড় মারার জন্য হাত উঠাতেই পিছন থেকে নীরব হাতটা ধরে ফেলল। তৃষা পিছন ফিরিয়ে দেখে নীরব তার হাত ধরে রেখেছে। কি হচ্ছে এখানে? আরে নীরব, তুমি এখানে দেখো না, আমরা ওদেরকে অনুষ্ঠানের আগেই বলেছি পিঙ্ক কালারের শাড়ি পরতে। এরা তো পরেইনি, আবার আমাদের মুখে মুখে তর্ক করছে। যার যেরকম ইচ্ছে সে সেরকম পড়বে, তাই বলে ওদের তুমি মারবে? কিন্তু আর কোনো কিন্তু নয়, যাও তোমরা এখান থেকে। সিনিয়র আপুরা সবাই চলে গেল। নীরব দিবাকে বলল, যেভাবে প্রতিবাদ করেছো সেভাবেই প্রতিবাদ করবে। আর তোমার বোকা বান্ধবীকেও প্রতিবাদ করতে শিখাও। বলেই নীরব বাঁকা একটা হাসি দিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেছে। আরে দাঁড়ান ভাইয়া, ধ্যাত, ধন্যবাদটাও দিতে পারলাম না, চলে গেল। দিবা এবার জাদার দিকে ফিরে বলল, জাদা, আপুগুলো আমাকে মারতে চাইছিল, তুই কিছু বললি না কেন? সিনিয়র ছিল, কী বা বলতাম। আর ভাইটাকেও ধন্যবাদ দিতে পারলাম না। আরে বাদ দে তো, অনুষ্ঠান শুরু হয়েছে, চল গিয়ে দেখি। চল। আরে সামনে মাঝে তো কোনো জায়গা নেই, চল পেছনে গিয়ে বসি। ওরা যাওয়ার আগেই মাইকে অ্যানাউন্সমেন্ট করলো, আপনারা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন, আপনাদের অপেক্ষায় অবসান ঘটিয়ে অবশেষে সে চলে এসেছে। আমাদের সবার প্রিয় সে আর কেউ নয়, আমাদের কলেজের ভিপি, লন্ডনের বড় বিজনেসম্যান আরিয়ান আহমেদ তীব্র। সবাই হাত তালি দিল। মেয়েরা তো লাফালাফি শুরু করে দিয়েছে। কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার ক্রাশ এই অনুষ্ঠানে আসছে। দাদা চল, গেটের সামনে গিয়ে দেখি। যারা তো আরিয়ান আহমেদ তীব্র নামটা শুনে স্তব্ধ বনে গেল। ভয়ে তার হাত পা অবশ হয়ে আসছে, বারবার ঢোক গিলছে। যদি সে জানতো আরিয়ান আহমেদ তীব্র এই অনুষ্ঠানে আসবে, তাহলে যারা মরে গেলেও আসতো না। এই দাদা, কি হয়েছে তোর? চল তাড়াতাড়ি। বলে যাদের হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে। জাদা এতটাই ঘরের মধ্যে চলে গেছে যে ওকে দিবা গেটের সামনে পর্যন্ত নিয়ে এসেছে টেরই পায়নি। আমি ভাবতেও পারিনি এইভাবে আরিয়ান আহমেদ তীব্রকে দেখতে পারবো। তুই থাক, আমি গেলাম। বলে যাদা যেই চলে যাওয়া ধরে দেখে প্রিন্সিপাল স্যার হন্তদন্ত হয়ে ওদের দিকে ছুটে আসছে। তোমরা এখানে, আর তোমাদের আমি কত জায়গায় খুঁজেছি। এর ভিতরে আফিম এসে উপস্থিত হয়েছে। আমাদের কেন খুঁজছেন স্যার? কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, তোমাদের নতুন ইয়ারের মেয়েদেরকে খুঁজছিলাম আর কি। কাউকে দেখতে পারছিলাম না, হঠাৎ দেখি তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছো, তাই তোমাদের কাছে চলে আসলাম সাহায্যের জন্য। আমাদের কলেজে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সাহায্য করব না তো কে সাহায্য করবে? বলুন স্যার, কি সাহায্য করতে হবে? আজকে প্রথম আরিয়ান আহমেদ তীব্র এখানে এসেছেন তোমাদের অনুষ্ঠান উপলক্ষে। যেহেতু তোমাদের অনুষ্ঠান উপলক্ষে এসেছে, তাই আমি চাই তোমরা ওনাকে বরণ করো। অসম্ভব, আমি পারবো না। কেন অসম্ভব দাদা? স্যার বলেছে যখন, না করছিস কেন? তোর যদি ইচ্ছে থাকে তুই বারণ কর, আমি পারবো না। দিবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। বলে দিবাকে আর কিছু বলতে না দিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে গেল আফিম। আরে ও তো চলে গেল, এখন তুমি শেষ ভরসা। না করো না, তোমার দুটো হাত ধরে বলছি, স্যার হিসেবে আমার কথা রাখো।
যাদা তো পুরো বোকা বনে গেল, এমনিতেই তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তার উপর বরণ। চুপ করে আছো কেন? তার মানে তুমি আমার কথা রাখবে না? এটা তোমার থেকে আশা করিনি। আমি বরণ করব স্যার। আরে আপনি আমার হাত ধরে এভাবে নিয়ে এসেছেন কেন? স্যার কি বললো আপনি শুনতে পাননি? প্রিন্সিপাল স্যার শুধু তোমাকে ব্যবহার করেছে যাদের হাতে তীব্রকে বরণ করাবে বলে। মানে? মানে আমি তোমাকে পরে বলবো। না, আমাকে এক্ষুনি বলুন। দাদাকেও খেয়াল করছি, এই তীব্র নামটা শুনলে সড়ো হয়ে যায়, খাপলা আছে। তার ওপর আপনি যে তীব্রের বন্ধু সেটাও জানে না, আবার বলছেন তীব্রকে বরণ করানোর জন্য আমাকে ব্যবহার করা হয়েছে। তীব্র কেন জাদার হাতে বরণ নিতে চাইছে? তীব্র কি জাদাকে চেনে? বলুন আপনি আমাকে। একদমই কথাগুলো বলে দম ফেললো। আফিম এখন কিছুই বলতে চাইলো না। দিবা জুড়াজুড়িতে এতটুকু বলল যে তীব্র যাদাকে ছোট কাল থেকেই চেনে, আর যাদাকে সে ভালোবাসে সেই ছোট্ট থেকেই। আর এখনও লন্ডন থেকে শুধু যাদার জন্য এখানে এসেছে, ওকে নিজের করে পাওয়ার জন্য। আর ও এখানে এসে অন্য কারো বরণ নয়, নিজের প্রিয়সীর হাতে বরণ নিতে চায়। আমি বললে সন্দেহ করতো, বরণ তো করতোই না। তাই তোমার সামনে প্রিন্সিপালকে বলতে বলেছি যেন সন্দেহ না করে, আর বরণটাও করে নেয়। তুমি শুধু এতটুকু জানো, ওদের অনেক বড় একটা অতীত আছে, সেটা আমি তোমাকে পরে বলবো। তাহলে আপনি ওকে বলে দিন যে আরিয়ান আহমেদ তীব্র জাদাকে ভালোবাসে, তাহলেই তো হয়ে যায়। তাহলে ও আর না করবে না, সমস্যা মিটে গেল। বললে যদি সমস্যার সমাধান করা যেত তাহলে অনেক আগেই বলে দিতাম। মানে? ওই তোমাকে বললাম না, ওদের দুজনের অনেক বড় একটা অতীত আছে, সেটাই আমি তোমাকে পরে জানাবো। তুমি বুদ্ধিমতী মেয়ে, আশা করি আমি যা বুঝাতে চেয়েছি তুমি তা বুঝতে পেরেছ। আমি বরণ করব স্যার। এর ভিতর আফিম দিবাকে নিয়ে চলে আসছে। তোমার প্রতি উত্তরে আমি অনেক খুশি হয়েছি। আমার কথাটা রেখেছো। ওনারা চলে এসেছে। তুমি ফুলের মালাটা নিয়ে দ্বিতীয় গাড়ি থেকে যে নামবে তাকে পরিয়ে দিবে। যাদা কিছু না বলে তত্ত্ব একটা নিঃশ্বাস ফেলে প্রিন্সিপাল স্যারের হাত থেকে মালাটা নিল। দিবা, তোমাকেও একটা কাজ করতে হবে। তুমি প্রথম গাড়ি থেকে যারা নামবে তাদেরকে তুমি মালা পরিয়ে দিবে। জি স্যার। ওরা দুজনে গেটের সামনে মালা হাতে নিয়ে দাঁড়িয়েছে। প্রথম গাড়ি থেকে দুজন বরণের হাতে নামলো, তাদের গিয়ে দিবা মালা পরিয়ে বরণ করেছে। এবার দ্বিতীয় গাড়ি থেকে দুজন কালো পোশাক পরিহিত লোক বেরিয়ে হয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বের হওয়ার জন্য গাড়ির দরজা খুলে দিয়েছে। এইদিকে মেয়েরা তো হইচই শুরু করে দিয়েছে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখার জন্য। কাঙ্ক্ষিত ব্যক্তি বের হয়, দাদাকে চাপ দেওয়া হচ্ছে বরণ করার জন্য। দাদাও গুটি গুটি পায়ে কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে পা দুটো উঁচু করে কাপা কাপা হাতে মালাটা পরিয়ে দিল। মালাটা পরিয়ে যেই চলে আসতে যাবে তখনই কাঙ্ক্ষিত ব্যক্তিটি দাদার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ফিরে এসেছি আমি, আমার থেকে আর পালাতে পারবে না, তৈরি থেকো। আর আমার দেওয়ার রঙে তোমাকে ভালোই মানিয়েছে। দাদা তীব্রের কথা শুনে দুপা পিছিয়ে গেল। তীব্রতা দেখে বাঁকা হেসে দাদার হাতটা ধরে 1000-এর 5টা চকচকে 500 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, বরণ করলে তুমি আমাকে এখন তো খালি হাতে ফেরত দেওয়া যায় না। যদি এতে তুমি খুশি না হও তাহলে আমাকে বলো, আরও দিয়ে দেব। তীব্র শুধু টাকাটা ব্যবহার করছে, মূল উদ্দেশ্য দাদার হাতটা ধরা। দাদা হাতের টাকাগুলোর দিকে একবার তাকালো তো আর একবার তীব্রর দিকে তাকালো। ভীষণ লজ্জা পেল। সে তো টাকার জন্য তীব্রকে মালাটা পরায়নি, প্রিন্সিপাল স্যারের কথা রাখতেই মালাটা পরিয়েছে। তীব্র দাদাকে পাশ কাটিয়ে মঞ্চে গিয়ে বসলো। সব প্রতিযোগিতা প্রায় শেষ, শুধু গানের প্রতিযোগিতায় দিবাই বাকি আছে, আর কাপল ড্যান্স। এবার দিবাকে ডাকা হয়েছে গান গাইতে। দিবা গান গাওয়ার জন্য মঞ্চে উঠে যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী বেঁধে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে সব পুরনো কথা, যদি চায়েরই কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়।
দিবার গান গাওয়া শেষ হওয়ায় সে সবার হাততালি দিল। দিবা মঞ্চ থেকে নেমে জাদার পাশে গিয়ে বসলো। এবার কাপল ড্যান্স শুরু হবে। কেমন হয়েছে গান গাওয়া? তোর গলা বরাবরই সুন্দর ছিল, এখনো সুন্দর হয়েছে। আমাকেও শিখিয়ে দিবি? তুই যেমন বলছিস ততটাও সুন্দর না। ওরা টুকিটাকি কথা বলছে আর কাপল ড্যান্স দেখছে। দুটো কাপল জোড়া ড্যান্স শেষ, আবার তৃতীয় কাপল করা ড্যান্স হবে, অ্যারেঞ্জমেন্ট করা হবে। এবার আমাদের তৃতীয় কাপল হচ্ছে নীরব চৌধুরী আর সোহায়রা খানজাদা। লেটস গো ইয়োর পারফরমেন্স। এদিকে জাদা তো আকাশ ভেঙে পড়লো, সে কখন ডান্সে নাম দিয়েছে, তাও আবার কাপল ডান্স। আর এই নীরব চৌধুরীটা আবার কে? তার সাথে আবার কখন ডান্সে নাম দিল সে, মাথায় আসছে না। এই জাদা, তুই তো কোনোটাই অংশগ্রহণ করিসনি, ডান্সে কখন নাম দিলি? আরে আমি কিছুতেই নাম দেইনি, ভুলে হয়তো কেউ নাম দিয়ে দিয়েছে। আমি গিয়ে নামটা কেটে আসছি, দাঁড়া। পারফরমেন্স দেখার জন্য সবাই উৎসাহিত থাকলেও একজোড়া শীতল চোখ রক্তবরণ ধারণ করেছে, রাগে চেয়ার শক্ত হয়ে এসেছে। শোক কিছু লন্ডভন্ড করে দিতে ইচ্ছে করছে, তার প্রিয়সী অন্য কারোর সাথে ডান্স করবে, মানতেই পারছে না। এই মুহূর্তে তার প্রিয়সীকে অন্য কারোর সাথে ডান্স করতে দেবে না সে। তীব্র আফিমের দিকে তাকিয়ে চোখ ইশারা করলো। আফিম রক্তবরণ আখি যুগল দেখে অনেকটাই ঢোক গেল। হঠাৎ এত রাগের কারণ কি মাথায় আসছে না, একটু ভাবতেই স্মরণে এলো রাগের কারণ। আফিম দেরি না করে তীব্র ইশারা বুঝতে পেরে কাজে লেগে পড়ল। এদিকে নীরব মঞ্চে গিয়ে উৎসাহিত হয়ে আসে ডান্স করার জন্য। জাদাকে আবারও ডাকা হয়েছে, কিন্তু জাদা তো ডান্স করবে না, মঞ্চে গিয়ে নাম কেটে দিয়ে আসবে। সে যেই ভাবা সেই কাজ, চটচলতি উঠে দাঁড়ালো মঞ্চের উদ্দেশ্যে নিজের নাম কাটার উপলক্ষে। সে তো বিপদে পড়েই গেল। জাদাকে দাঁড়াতে দেখে কাঙ্ক্ষিত ব্যক্তির রাগ যেন মুহূর্তেই তর করে আগুন মূর্তি ধারণ করছে। তার প্রিয়সী সত্যি সত্যি অন্য একটা ছেলের সাথে ডান্স করবে? এত শখ তোমার পরপুরুষের সাথে ডান্স করার শখ, ভালো করে খুশিয়ে দেব তোমাকে। যাতা যেই এক পা বাড়ালো মঞ্চের উদ্দেশ্যে, অমনি পিছন থেকে মারামারির আওয়াজ শোনা গেল। কতগুলো রাজনীতিবিদ লোকেরা মারামারি করতে করতে কলেজের ভিতরে ঢুকে পড়েছে। মারামারি এতটাই তুমুল আকারে ধারণ করেছে যে এক পর্যায়ে কলেজের অনুষ্ঠান অফ করে দিয়েছে। সবাইকে আজকের মতো অনুষ্ঠানটাকে বিদায় দিয়ে বাসায় চলে যেতে বলেছে। একে একে সবাই কলেজ থেকে বিদায় নিয়েছে। আজব কাণ্ড, অনুষ্ঠান অফ হওয়ার সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পর মারামারি আপনা আপনি বন্ধ হয়ে গেছে। যারা মারামারি করেছিল তারাও এক এক করে চলে যাচ্ছে হাসি মুখে কথা বলতে বলতে। কি হলো এটা? জানি না, তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। স্টেজে কি বেহুদা ঝামেলা করা লাগবে না? সবাই তো বাসায় চলে গেছে, চল আমরাও যাই। হুম। জাদা দিবা কিছু দূর যাওয়ার পর দিবা খেয়াল করে জাদা ওর পাশে নেই। এই মেয়েটা আবার কোথায় গেল বলে আশেপাশে সব জায়গায় খুঁজতে যাবে, তখনই পিছন থেকে আফিমের ডাক শুনে ঘুরে আফিমের দিকে তাকালো। আমাকে কিছু বলছেন? হ্যাঁ চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তার কোনো দরকার নেই, জাদাকে পাচ্ছি না, ওকে পেলেই চলে যেতে পারবো আমরা। ওকে পাবে না, তুমি চলো। ওকে পাবো না মানে? ও ওর জায়গায় আছে, তুমি চলো তো। ওর জায়গায় আছে মানে? আমি ওকে ছাড়া কোথাও যাব না। যাবে নাকি জাদার মতো তোমাকেও গায়েব করে নিয়ে যেতে হবে? আর ও যেতেই আছে, ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না ওকে নিয়ে, তুমি চলো। দিবা না যেতে চাইলেও আফিম জোর করে নিয়ে গেছে। করছে। তীব্র জাদাকে একটা রুমের মধ্যে নিয়ে এসেছে, কানের কাছে মুখ নিয়ে গম্ভীর ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো। তোমার খুব শখ জেগেছিল অন্য পুরুষের সাথে ড্যান্স করার, তাই না? তোমাকে আজ এমন ড্যান্স করাবো যে ড্যান্স নামের কোনো শব্দ আছে তুমি সেটাই ভুলে যাবে। বলে জাদার মুখ থেকে হাতটা সরিয়ে এনেছে। জাদা নিজেকে ছাড়া পেয়ে পিছন ঘুরে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে দুপা পিছিয়ে গেল, কারণ তার কথা বলার ধরন স্বাভাবিক থাকলেও তার রক্তবরণ আঁখি যুগল দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? সরুন, আমি যাব। কেন? কপাল ড্যান্স করবে না আমার সাথে? জাদা তীব্রকে নিজের দিকে আসতে দেখে আরো দুপা পিছিয়ে বলল। আমি ড্যান্স করব না, আপনি আমার কাছে আসবেন না একদম। আরে
আমরা তো কাপল ড্যান্স করব। এখন কেন পিছাচ্ছ? তোমার না ড্যান্স করার খুব ইচ্ছে ছিল? দেখুন, আমার কথাটা তো শুনুন। আমি ড্যান্স করতে জাদাকার কিছু বলতে না দিয়ে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো তীব্র। হঠাৎ টান খাওয়াতে তাল সামলাতে না পেরে তীব্রর বুকের উপর গিয়ে পড়লো। তীব্র জাদার কামড় চেপে ধরে আরো নিজের সাথে মিশিয়ে নিল। তীব্রের বুকে নিজেকে আবিষ্কার করে জাদার তো যায় যে অবস্থা। চলো শুরু করি। তীব্রের বুক থেকে নিজেকে ছাড়াতে ব্যর্থ চেষ্টা করছি। ছাড়ুন, আমাকে ছাড়ুন না। কে ওই ছেলেটা? কোন ছেলের কথা বলছেন? যার সাথে ড্যাং ড্যাং করতে করতে ড্যান্স করতে চাইছিলে? আমি ড্যান্স করতে চাইনি। ওই ছেলেটাকে আমি চিনিও না। আপনি ছাড়ুন আমাকে, ছাড়ুন। তীব্র নিজের রাগটা কমাতে চাইলেও ছাড়ুন শব্দটা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না। এই রাগ যদি এখন যাদের উপর দেখায় তাহলে নিশ্চিত কেলেঙ্কারি হয়ে যাবে। তাই নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে যাদার উষ্ঠজোড়ার সাথে নিজের উষ্ঠজোড়া মিশিয়ে দিল। হঠাৎ এমন কাণ্ডে যারা তো পুরো বনে গেল। কি হলো বুঝতে পেরে তীব্র থেকে নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়লো। দাদাকে ছটফট করতে দেখে তীব্র আরও শক্ত করে নিজের সাথে আবদ্ধ করে নিল। দাদা নিজেকে ছাড়তে ব্যর্থ চেষ্টা করলো। তার এই ছোট্টখাটো দেহের পক্ষে কি সম্ভব শক্তপোক্ত পুরুষ মানুষদের থেকে নিজেকে ছাড়ানো? নিজেকে তীব্র থেকে ছাড়াতে না পেরে শান্ত হয়ে গেল। তীব্র গুনে গুনে 5 মিনিট পর দাদাকে ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে নিজের মুখ মুছে নিল। দাদা নিজেকে ছাড়া পেয়ে তীব্র থেকে 3 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, ছি, এটা আপনি কি করলেন? কেন, তোমার ভালো লাগেনি? আমার তো বেশ ভালোই লেগেছে। দেখুন, আপনি কিন্তু আমার সাথে এটা ঠিক করছেন না। আমাকে যেতে দিন প্লিজ, ভালো হবে না কিন্তু। আমার জিনিস আমি যা ইচ্ছা করব, সেটা কি তুমি ঠিক করে দেবে? আমি কি বলেছি আপনার জিনিস আর ঠিক করে দিব? আমাকে যেতে দিন, সেটা বলছি। যদি যেতে না দেই বলে আবারও যাতার দিকে এগোতে এগোতে। এভাবে এগোচ্ছেন কেন? এবার যদি কিছু করেন তাহলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। যদি আরো অনেক কিছু করি তাহলে কি করবে? জাদা পিছাতে পিছাতে দেওয়ালের সাথে একেবারে ঠেকে গেল। বারবার ঢোক গিলছে। তীব্র যাদের একদম কাছে এসে দেওয়ালের সাথে নিজের হাত দুটো এমনভাবে রেখেছে যাতে যারা টুফ করে বের হতেই না পারে। কি করছেন? সরুন আপনি, আমার অসহ্য লাগছে। তীব্র জাদার কথায় তোয়াক্কা না করে নিজের মতো জাদাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। কি নিষ্পাপ তুমি! মন বলে সারা জনম এভাবে তাকিয়ে থাকি। তীব্রের এমন কাণ্ডে যাদের পুরো শরীর শিউরে উঠল। এভাবে সে বেশিক্ষণ থাকলে নিচে হার্ট অ্যাটাক করবে। এতটা ঘনিষ্ঠ হতে দেখে তীব্রকে নিজের সাথে সহ্য করতে না পেরে যতটা সম্ভব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। তীব্র হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে 2-1 পা পিছিয়ে গেছে। যাদা তীব্রকে ধাক্কা দিয়ে যেই দৌড়ে চলে যাবে তখনই তীব্র পিছন থেকে জাদার হাতটা ধরে ফেলল। জাদা এবারও পালাতে না পেরে ভয়ে ভয়ে পিছনের দিকে তাকিয়ে সাহস করে বলল, দেখুন, আমাকে বাসায় যেতে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাই না? চলো আমি তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। তার কোনো দরকার নেই, আমি যেতে পারবো। আপনি আমার হাত ছাড়ুন প্লিজ। তীব্র জাদার কোনো কথা না শুনে জাদার হাত ধরে গাড়ির সামনে পর্যন্ত নিয়ে এসেছে। গাড়িতে উঠে বসো। বললাম তো আমি যেতে পারবো। আমি সেটা শুনতে চাইনি। ভালো চাও তো গাড়িতে ওঠো। তীব্র জাদাকে গাড়িতে উঠিয়ে দরজা দিয়ে নিজের সাইডের দরজা যেই খুলতে যাবে পিছন থেকে কেউ তীব্রের কাঁধে হাত দিয়ে বলল, তীব্র, কোথায় যাচ্ছিস? আজ 5টা বছর পর তুই দেশে ফিরেছিস। একবারও কি আমাদের কথা তোর মনে হলো না? কি করে পারলি? এত ইগো কেন? অভিমান করে চলে গিয়েছিস। তুই যাওয়ার পর কত খুঁজেছি তোকে, আর আজ যখন দেখলাম এই অনুষ্ঠানে তুইও এসেছিস, তোকে দেখে নিজেকে আর সামলাতে পারিনি, তাই তোর কাছে ছুটে এলাম। ফিরিয়ে দিস না, তোর বাবা খুব ভেঙে পড়েছেন। এই 5টা বছর তোকে খুঁজতে খুঁজতে এখন অন্তত আমাদের ব্যাপারটা বোঝ, আমরাও বুড়ো হয়েছে। তোর বাবার তুই ছাড়া কেউ নেই, ব্যবসা সামলানোর কেউ নেই।
তাই চাষা হিসাবে আমি তোকে একটুকুই বলবো, তুই আর এই দেশ ছেড়ে যাস না বাবা। আপনি আপনার কথা বলেছেন, এবার আমার কথা শুনুন। আমি শুধু এখানে এসেছি আমার জাদাকে নিজের করে পাওয়ার জন্য। এখানে থাকার জন্য আমি আসিনি। এখন শুধু দেশ ছেড়েছিলাম জাদার জন্য। সে তখন খুবই ছোট্ট ছিল। তার উপর অভিমান করে আমি চলে গিয়েছি, অন্য কারোর উপর অভিমান করে না। আশা করি আমি যা বলেছি আপনি বুঝতে পেরেছেন। আপনার ভাইকে বলে দিবেন আমার আশা না করতে, কারণ আমি আমার জাদাকে পেয়ে খুশি আছি। আর থাকবো কিছুদিনের ভিতরে দেশ ছেড়ে জাদাকে নিয়ে চলে যাব। আর আপনার ভাইকে বলে দিবেন মানুষকে বিশ্বাস করা ভালো, অন্ধবিশ্বাস নয়। আমি এখান থেকে চলে যাব ঠিকই, তবে ফিরে আসব সামনে ভালো সাজা মানুষগুলোকে বাইয়ের সামনে দোষী প্রমাণ করতে। আপনি দোয়া করবেন আমার জন্য, এবার যেন জাদাকে নিজের করতে পারি। আর খুব শীঘ্রই প্রমাণ করে দিব কে আসল দোষী। ভালো থাকবেন। বাবা, আমার কথাটা তো একবার শোন। তুই একবার তোর বাবার সাথে দেখা কর। যা, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। তোকে দেখলে আর রাগ অভিমান থাকবে না। একবার তো আমার কথাটা শোন। চাচু, আমি বাবাইয়ের সাথে দেখা করব, আপনি চিন্তা করবেন না। দেখা না করে দেশ থেকে যাব না, দেখা করবই। বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি স্টার্ট করে চলে গেলাম। শরীফুল আহমেদ তীব্র যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক দীর্ঘশ্বাস ফেল। কবে ঠিক হবে বাপ ছেলের মনে মানিল। তীব্র জাদাকে বাসার সামনে নিয়ে এসেছে। জাদা গাড়ির দরজা খুলে যেই বের হতে যাবে, তীব্র আবারও জাদার হাতটা ধরে ফেল। আজ বাসায় পৌঁছে দিয়ে গেলাম, নেক্সট টাইম নিজের সাথে নিয়ে যাব, তৈরি থেকো বলেই জাদার হাতটা ছেড়ে দিয়েছি। জাদা হাত ছাড়া পেয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে বাসার ভিতরে চলে গেল। জাদাকে চলে যেতে দেখে তীব্র চলে এসেছে। আফিম দিবাকে বাসায় না দিয়ে একটা পার্কে নিয়ে এসেছে। আরে আপনি তো বলছেন বাসায় পৌঁছে দিবেন, তাহলে এখানে কেন নিয়ে এসেছেন? তোমাদের মেয়ে জাতির একটাই দোষ, শুধু পক পক করা। আরে বাবা, এখানে নিয়ে এসেছি জায়গাটা উপভোগ করো, তা নয় একটার পর একটা প্রশ্ন। কি বললেন? আমি পক পক করি? তা নয় তো কি, এই যে পক পক করে যাচ্ছ। দিবা আর কথা বাড়ালো না, কারণ তার তো বেশ ভালোই লেগেছে, মনের মানুষের সাথে ঘুরতে এসেছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। ওকে, তবে তার আগে তোমাকে কিছু বলার আছে আমার। আচ্ছা, যা বলবেন বলে ফেলুন। আমি যেটা বলবো সেটা শুনতে হলে আগে তোমাকে চোখ বন্ধ করতে হবে। আরে কথা শুনতে চোখ বন্ধ করার কি প্রয়োজন? এভাবে বললেই তো পারেন। যা বলছি তাই করো। দিবা ধমকের সাথে সাথে চোখ বন্ধ করে নিল। আফিম দিবাকে চোখ বন্ধ করতে দেখে হাঁটু গেড়ে বসে পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে বক্সটা খুলে দিবার সামনে ধরে বলল, আমি অন্যদের মতো করে নিজের পছন্দের মানুষকে প্রপোজ করতে পারি না, প্রেম নিবেদন করতে পারি না, নিজের মতো করে ভালোবাসার প্রচার করতে পারি না। তাই সরাসরি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। উইল ইউ ম্যারি মি? দিবা আফিমের কথা শুনে চোখ খুলে যা দেখলো তাতে 800 ভোল্টের শক খেলো। আপনি দিবার মুখে হাত চলে গেল। আফিম দিবাকে চুপ থাকতে দেখে আবারও শুধালো, চুপ করে আসো যে, তার মানে কি আমি ধরে নেব তুমি আমাকে রিজেক্ট করেছো? দিবার মুখ থেকে কথা বের হচ্ছে না। দিবা কখনো ভাবেনি আফিমকে প্রপোজ নয়, ডাইরেক্টলি বিয়ের প্রস্তাব দেবে। দিবা ইয়াহু বলে 2-3টা ঘুরুনি দিল। আফিম দিবার খুশি হওয়া দেখে কিছুটা হলেও মনের ভিতরে সন্তুষ্ট বোধ করছে, কারণ তার প্রিয়সীও তাকে পছন্দ করে। দিবা নিজের হাত বাড়িয়ে দিল আফিমের দিকে, হাসি মুখে হ্যাঁ বলে রাজি হলো। দিবা হাত বাড়িয়ে দেওয়াতে আফিম দিবার অনামিকা আঙ্গুলের রিংটা পরিয়ে দিল। দিবা হাত বাড়িয়ে আফিমকে তুলে দাঁড় করালো। আমি কখনো ভাবিনি আপনি আমাকে দুদিনে দেখাই বিয়ের প্রস্তাব দিয়ে দেবেন। দুদিনের দেখা নয়, অনেক আগে থেকেই দেখা। মানে? তা না হয় পরে বলি, এখন তুমি রাজি হয়েছো, সে অনুযায়ী একটু এনজয় তো করতে পারি। দিবাও আর কথা বাড়ল না। সে আজ মনের মানুষের থেকে এরকম কিছু উপহার পাবে ভাবতেও পারেনি। দিবা মনে মনে অনেকগুলো ধন্যবাদ জানালো জাদাকে। চলো নদীর পাড়ে বসে কথা বলি। চলুন। জাদা বাসায় এসে সোজা দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। হঠাৎ জাদাকে দরজা বন্ধ করতে দেখে ফারিনা চিন্তায় পড়ে গেছে। হঠাৎ আবার মেয়েটার কি হলো, কেন এভাবে দরজা বন্ধ করে দিল?
ফারিনা জাদার রুমের দরজা কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পরও যখন জাদার দরজা খুলছে না দেখে আরও চিন্তায় পড়ে গেল। কিছু একটা ভেবে শাওনকে ফোন করলো। মা বলো। শাওন, কোথায় তুই? যেথায় আছিস তাড়াতাড়ি বাসায় চলে আয়। তোর বোন দরজা খুলছে না। কলেজ থেকে এসে দরজা কিছুক্ষণ ধাক্কা দিয়েছিলাম, কিন্তু তাতেও খোলেনি। কি হয়েছে জিজ্ঞেস করেছি, কোনো কথাও বলেনি। তুই আয় তাড়াতাড়ি, আসলে দরজা খুলে দিবে। কি হয়েছে ওর? আমি আসছি। তাড়াতাড়ি আয়। শাওন বাসায় এসে সোজা জাদার রুমের সামনে চলে এসেছে। দরজা খুল বনু, কি হয়েছে তোর আমাকে বল। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ভিতরে ঢুকবো? জাদা গুটি গুটি পায়ে এসে দরজা খুলে দিয়েছে। সায়ন দরজা খুলতে দেখে তাড়াতাড়ি ভিতরে গিয়ে বোনের সামনে দাঁড়িয়েছে। কি হয়েছে তোর বনু? কেউ কি কলেজে ডিস্টার্ব করেছে? চোখ মুখে এত শুকনো দেখাচ্ছে কেন? চুপ করে না থেকে আমাকে বল, কি হয়েছে বলবি তো বাবা, না হলে বুঝবো কিভাবে? তুই কাছিস বনু, কি হয়েছে বল আমাকে, কান্না করিস না। ভাইকে বল, ভাইয়ার সব ঠিক করে দিবে। কান্না করতে করতে হেঁচকি তুলে বলছি ভাঙা ভাঙা গলায়, ভাইয়া আমি যদি বলি আমাকে এখান থেকে দূরে পাঠিয়ে দিবে না তো? না, কোথাও পাঠিয়ে দিব না, সবসময় নিজের কাছে আগলে রাখবো। বল। জাদা এবার কলেজের সব ঘটনা খুলে বলল সায়নকে, শুধু চুমু খাওয়ার কথাটা বাদে। কি? তীব্র ভাই আবার দেশে ফিরে এসেছে? তোর কোনো ক্ষতি করিনি তো বনু? জাদাকে বুক থেকে সরিয়ে সমস্ত শরীরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলল। না, কিছুই করেনি, তবে এখান থেকে নিয়ে যাবে বলেছে। ভাইয়া উনি আমাকে নিয়ে যেতে যাচ্ছে এখান থেকে, তোমরা আমাকে নিয়ে যেতে দিবে না? বলো বলো না ভাইয়া। হ্যাঁ, কখনো নিয়ে যেতে দিব না। ফারিন ওদের দুই ভাই বোনের কথা শুনে দরজার সামনে বসে পড়ল। দরজার দিকে দু একটা পড়ার শব্দ শুনে দুই ভাই বোনের দরজার দিকে তাকিয়ে দেখে তাদের মা দরজার সামনে বসে আছে। সায়ন জাদাকে খাটে বসে দৌড়ে মায়ের কাছে গিয়ে মাকে তুলে দাঁড় করালো। শাওন, আমার মেয়েটার কোনো ক্ষতি করবে না তো তীব্র? না মা, কোনো ক্ষতি করবে না, তুমি চিন্তা করো না। ও যদি আমার মেয়েটার কোনো ক্ষতি করে দেয়? কোনো ক্ষতি করার আগে জাদাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব। ও যদি সেখানে চলে যায়? যেখানে পাঠাবো সেই জায়গায় জানবে না। কোথায়? ছোট খোলামুনির বাসায়। তাহলে তীব্র ভাইয়া জানবে না জাদা কোথায় আছে। তোর বাবার সাথে কথা বলে দেখবো? তার কোনো দরকার নেই, আমি বাবার সাথে কথা বলে নিব। আর জাদাকে আজকেই খালামুনির বাসায় নিয়ে যাব। সায়ন বিকালের দিকে জাদাকে ছোট্ট খালামুনির বাসায় রেখে এসেছে। আজ কতদিন পর আমার মেয়েটা আসলো, ভালোই হয়েছে। সায়ন বলে গিয়েছে অনেক দিন রাখতে আমার কাছে, এখন যেতে চাইলেও যেতে দিব না। বোনেরা কই? খালামণি? ওরা দুজন ভার্সিটিতে গেছে, কিছুক্ষণের ভেতরেই চলে আসবে। ভার্সিটিতে এখনো ছুটি হয়নি? এখন তো ছুটি হওয়ার কথা। ভার্সিটি শেষ করে কোচিং হয় ওদের 2 ঘন্টা, তাই দেরি হচ্ছে, চলে আসবে এক্ষুনি ওরা। ও, আপনাদের তো বলাই হয়নি, জাদার ছোট খালামণি আছে, তার দুটো মেয়ে আছে। বড় মেয়ের নাম ইভা আর ছোট মেয়ের নাম জুবাইদা। বড় মেয়ে অনার্স 3rd ইয়ারে পড়ে আর ছোট মেয়ে অনার্স 1st ইয়ারে। ইভা জুবাইদার কোচিং শেষ করে বাসায় এসে তো পুরাই অবাক। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ইভা জুবাইদা কোচিং শেষ করে বাসায় এসে তো পুরোই অবাক। মা, আজ এত পদ রান্না করেছি যে। সত্যি তো, এত রান্না করছো কেন মা আজকে? কেউ কি আসবে? তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ মা? ওপরে দেখ। ইভা জুবাইদার মায়ের ইশারা অনুযায়ী ভুরু কুঁচকে সিঁড়ির দিকে তাকালো। উপরে তাকিয়ে যা দেখলো তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই জুবাইদা, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? আমি চোখে ভুল দেখছি না তো? সত্যি কি জাদা সিঁড়ি বেয়ে নামছে? আমাকে একটা চিমটি কাটতো। তুমি যা দেখেছো আমিও মনে হয় তাই দেখেছি আপু। দুই বোন চোখাচোখি করেই বলে। তাহলে দাঁড়িয়ে থেকে দেখছিস কি? চল তাড়াতাড়ি। আর দেরি না করে দৌড়ে গিয়ে হামলে পড়লো জাদার উপর। আপনারা বলতে পারেন কাজিন দেখলে কেউ এরকম করে? কার কাজিনরা কেমন জানে না, তবে আমাদের লেখিকা আপুর কাজিনদের সাথে দেখা হলে এভাবে দৌড়ে গিয়ে হামলে পড়ে একজন একজনের উপরে। তাই গল্পে এভাবে লেখা হয়েছে লেখিকা আপুর মতো।
দুজনকে এভাবে নিজের দিকে আসতে দেখে কিছুটা ভড়কে গেল জাদা। দুই বোন দুই দিক থেকে জাদাকে জড়িয়ে ধরে দুপাশ থেকে দুজনের গালে টপ করে চুমু খেলো। এবার জুবাইদা একসাথে বলে উঠল, কতদিন পর তুই এসেছিস বোন, কত মজা হবে। এবার এসেছিস নিজের ইচ্ছায়, এবার যাবি আমাদের ইচ্ছায়। তোকে আর সহজে ছাড়ছি না। থাকার জন্যই তো এখানে এসেছি। বেশি কিছুদিন তোমাদের সাথে থাকবো, কেমন? জাদার মুখে থাকার কথা শুনে দুজনেই ভুরু কুঁচকালো। যে মেয়ে যেতেই চায় না কোনোখানে, সেই মেয়ে কোথায় থাকার কথা বলছে, সত্যি আশ্চর্যের বিষয়। এই তুই আমাদের ঢপ দিচ্ছিস না তো? না গো আপু, সত্যি বলছি। আচ্ছা, তোর চোখ মুখ এত শুকনো দেখাচ্ছে কেন বোন? বাসায় কিছু হয়েছে? না আপু, বাসায় কিছুই হয়নি, তবে আমার সাথে অনেক কিছু হয়েছে। কি হয়েছে বল আমাকে। বলবো আপু? এখনই বল। তোরা কি মেয়েটাকে শুধুই প্রশ্ন করে যাবি নাকি খেতেও দিবি? খাওয়া দাওয়া শেষ করে তোদের যত গল্প আছে ওপরে গিয়ে করিস। এবার খেয়ে নে, তোরা দুজনও খেয়ে যা। সে কি মা, ও এখন খায়নি? না, ও বিকেলে আসার পর থেকে কিছুই খায়নি, দুপুরেও বলে খেয়ে আসেনি। সায়ন তো বলে গেল। জাদা চল আগে খেয়ে নি, তারপর রুমে গিয়ে অনেক মজা করব, কিন্তু আমরা ঠিক আছি। আর মজা? আপু, আমার জীবনটা যেখানে মজায় ভরে গেছে, সেখানে আমি নিজে কি মজা করব শুনি? জাদার মুখে কিছুই বলল না, শুধু দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। ওরা খাবার দাবার শেষ করে জাদাকে নিয়ে রুমে চলে গেছে, টুকিটাকি গল্প গুজব করছে। এবার জুবাইদা এক রুমে থাকে, দাদার শুটকি মাছ ওদের মাঝে থাকতে পারবে, তাই ওরা তিনজনে একই রুমে থেকে মজা করবে, ঠিক রয়েছে। তাছাড়া জাদাকে ওরা অন্য রুমে কখনোই যেতে দিত না, নিজেদের কাছেই রাখতো। তীব্র, তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি, তোর থেকে পারমিশন নেওয়া হয়নি, রাগ করিস না। কি করেছিস যে রাগ করতে যাব? আফিম ঢক গেলে নিজেকে ধাতস্থ করে বলল, আমি তোকে না জেনে একটা কাজ করে ফেলেছি। আরে ভাই, কি করেছিস সেটাই তো জিজ্ঞেস করছি। আমি দেবাকে আমার মনের কথা জানিয়ে দিয়েছি, ডাইরেক্টলি বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি জানতাম না ও রাজি হয়ে যাবে। আমার জন্য যে ওর মনে জায়গা ছিল বুঝতে দেরি হয়ে গেল, তাই আমি এখনই বিয়েটা করতে চাই, তুই দেশে থাকাকালীন। জানিয়েছিস, ভালো করেছিস। সম্পর্ক গড়ে তোলা দিয়ে দেরি করা ঠিক নয়। যে সম্পর্ক বিগড়ে যায়, দূরে থাকলে দূরত্ব বেড়াজালটা বেড়ে যায়। আমি চাই আমাদের বিয়েটা তুই থাকাকালীন হোক। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, থাকতে তো হবেই। একটা কাজ তুই ভালো করেছিস, ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে, কারণ হারাম সম্পর্ক কখনো মধুর্য হয় না। তাই আমি মনে করি বিয়ের পরে সব কিছু বেটার। তার মানে তুই কি জাদাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাবি? কারণ আমার জাদাকে আমি পবিত্র বন্ধন ছাড়া ছুঁতে চাই না, তাকে অপবিত্র করতে চাই না। আমার ছোঁয়া তার যেন অপবিত্র না মনে হয়, প্রতিটা ছোঁয়াই যেন তার পবিত্র মনে হয়। ভাই, তোর মতো করে ভাবতে দেখিনি আমার জীবনে। ভাই, তোর মতো করে কাউকে ভাবতে দেখিনি আমার জীবনে। এভাবেই ভালো রাখিস তোর মায়াবতীকে। রাতে ওকে একবার দেখতে যাব, না হলে ঘুম হবে না। আচ্ছা জাদা, তোকে যখন জিজ্ঞেস করছিলাম চোখ মুখ শুকনো দেখাচ্ছে কেন, তখন বলছিলি পরে বলবি, এখন বল। সে অনেক কাহিনী আপু, বলতে গেলে রাত ফুরিয়ে দিন হয়ে যাবে। খুব শুনতে ইচ্ছে করছে, বল। জাদা ওদের শর্টকাট ভাবে যতটুকু সম্ভব সব খুলে বলল, শুরু থেকে শেষটা পর্যন্ত। ওরা সব শুনে দুজন দুজনের মুখে চাওয়াচাওয়ি করে বলল। ওরা দুজনকে একসাথে দেখেই বলে উঠল, তুই কি লন্ডনে বিজনেসম্যান আরিয়ান আহমেদ তীব্রের কথা বলছিস? কিন্তু উনি তাকে মারতে চায় কেন? আমার মনে হয় তুই তাকে ভুল বুঝছিস। না আপু, ভুল নয়। ইনি এত বছর পরও প্রতিশোধ নিতে ভুলেননি। উনি আমাকে মেরে ফেলবেন, তাই তো তোমাদের বাসায় ভাইয়া রেখে গিয়েছে। কিছুদিনের জন্য খুঁজে না পেলে ওখানে হয়তো আবারও বিদেশ চলে যাবে। তারপর ভাই আমাকে এখান থেকে নিয়ে যাবে।
তোর কি মনে হয় যে মানুষটা 5 বছরেও তোকে ভুলিনি তাহলে শুধু খোঁজ না পেয়ে আবারও চলে যাবে? আমার মনে হয় উনি তোকে ভালোবাসেন, ক্ষতি করার হলে অনেক আগেই করতো। তুই তাহলে এখনো বেঁচে থাকবি না। তোমরা তাকে চেনো না, সে খুবই চতুর। সে তার বুদ্ধি খাটিয়ে আমাকে মারবে, সে আমাকে ভালোবাসে না। জানি না, তবে আমার এমনটা মনে হয় না। কলিং বেল বাজার আওয়াজ শুনে সায়ন এসে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো কাঙ্ক্ষিত ব্যক্তিকে। একটু খেয়াল করতে সায়ন ব্যক্তিকে চিনতে পারছে। তীব্র ভাইয়া, আপনি এখানে? বারে শ্বশুর বাড়িতে আসতে পারি না। যাই হোক, আমি আমার বউকে দেখতে এসেছি। সরো সামনে থেকে। কিসের বউ, কিসের শ্বশুর বাড়ি? তীব্র ভাইয়া, আপনি চলে যান এখান থেকে। চলে তো যাবই, এখানে আমি থাকতে আসিনি। যাওয়ার আগে আমার হবু বউকে একবার দেখতে চাই। কে আপনার হবু বউ? আপনার বউ এখানে আসবে কোথা থেকে? সব জেনে শুনেও এমন ভান ধরছো যেন তুমি কিছুই জানো না। আমি তোমার বোনের কথা বলছি। সে কোথায়? আপনার সাহস তো কম না, আমার বাড়ি এসে আমার বোনকে খুঁজছেন। ওকে আপনি পাবেন না, চলে যান এখান থেকে। তীব্র কখনো খালি হাতে ফেরেনি, আর এখনো ফিরবে না। কোথায় রেখেছো জাদাকে? বলো, আমি দেখা করে চলে যাব। কখনো সেটা আমি হতে দিব না। যেই মানুষ আমার বোনের ক্ষতি করতে পারে, সেই মানুষের সাথে আমার বোনের দেখা কখনোই হতে দেব না। তীব্র সায়নের সাথে কথা না বাড়িয়ে পুরো বাড়ি জাতাকে খুঁজতে লাগলো, কিন্তু ফল জিরো। কোথাও জাতাকে পেল না। কোথাও না পেয়ে সায়নের সামনে গিয়ে বলল, কোথায় জাদা? কোথায় রেখেছো ওকে? বললাম না, ওকে আপনি পাবেন না, চলে যান। আর প্রতিশোধ নেওয়ার আগুন মাথা থেকে ঝেড়ে ফেলুন। তুমি আমার জাদাকে যেখানেই লুকিয়ে রাখো না কেন, আমি ঠিকই 24 ঘন্টার ভিতরে আমার জাদাকে খুঁজে বের করব। তোমাকে বলে রাখলাম। আর প্রতিশোধের কথা বলছো, সেটা তুমি নিতেই হতো। সেটা যদি নিতেই হতো অনেক আগেই নিতে পারতাম। তার জন্য 5 বছর ওয়েট করতাম না। তাচ্ছিল্য হাসি হেসে কথাগুলো বলে বাসা থেকে বেরিয়ে গেল তীব্র। সায়ন প্যাবলার মতো তীব্র যাওয়ার দিকে তাকিয়ে আছে। তীব্র বাসা থেকে বের হয়ে বাঁকা হেসে গাড়িতে উঠে বসত। তীব্র জানতো তার দাদা বাড়িতে এসে তার বিষয়ে সব বলবে, আর তার ভাই তার থেকে তার দাদাকে দূরে কোথাও নিয়ে যাবে। তাই সে আগে থেকেই দাদার বাড়ির সামনে একজন বডিগার্ড রেখেছিল, যাতে দাদা কোথায় আসছে সে সহজে জানতে পারে। আর বাড়িতে ঢোকাটা ছিল মাত্র একটা ট্রিপ। তীব্র আজকে আর দাদার কাছে যাবে না। তা না হলে তার প্রিয়সী যে পরিমাণে ফিতু তাকে এই মুহূর্তে দেখলে তাহলে হার্ট অ্যাটাক নিশ্চিত করবে। তাই পরের দিন সকালে গিয়ে চমকে দিবে তার প্রিয়সীকে সে ঠিক করেছে। সকালে সবাই খাবার টেবিলে নাস্তা করছে। জাদারা এমন টাইমে কলিং বেল বাজছে শুনে জাদা কি দরজাটা খুলে দিল। জাদা দরজা খুলে যাকে দেখতে পাইলো তাকে দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। জাদা দরজা খুলে যাকে দেখতে পাইলো তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে জাদার আখি জোগাড় রসগোলের মতো আপনা আপনি বড় হয়ে গেল। অস্পষ্ট স্বরে মুখ থেকে বের হয়ে গেল, আপনি? আমি ছাড়া অন্য কেউ আসার কথা ছিল বুঝি? জাদা কিছু না বলে যে ভিতরে আসতে যাবে অমনি তীব্র জাদার হাতটা খপ করে ধরে ফেলল। কথা বললে উত্তর দেবে না, ভালো কথা। তাই বলে ইগনোর করবে, সেটা মানব না। তীব্রর হাত থেকে জাদা নিজের হাত ছাড়ানোর জন্য মোছামুছি করছে। কে এলো রে জাদা? দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে নিয়ে আয়। আমার হাত ছাড়ুন। আমি ভেতরে নিয়ে যাই, চলো। আরে কি হলো, ভেতরে আয়। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? জাদার হাত অন্য একটা ছেলে ধরে রেখেছে বলে ইভা ভুরুকুসকে তাকে জিজ্ঞাসা করলো, কে উনি? তোর হাত এভাবে ধরে রেখেছে কেন? চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আরে শালিকা যে, তা তুমি কেমন আছো? ইভা কিছুক্ষণ তীব্রের মুখ পানে তাকিয়ে চেনার চেষ্টা করলো কে এই ব্যক্তি। কিছুক্ষণ দেখার পরে ইভার স্মরণে কাঙ্ক্ষিত ব্যক্তি আর কেউ নয়, আরিয়ান আহমেদ তীব্র। ইভা জাদার দিকে তাকালো এমন ভাবে যেন কিছু জিজ্ঞাসা করছে। জাদা ইভার ইশারা বুঝতে পেরে শুধু থুতনির উপর নিচ করলো। তা বোন, জামাইকে কি বাহিরেই দাঁড় করিয়ে রাখবে, নাকি ভিতরেও নিয়ে আপ্যায়ন একটু করবে? ইভা জাদার দিকে তাকিয়ে রয়েছে, কিছু বলছে না দেখে তীব্র নিজেই আবার বলল, আচ্ছা, কারো ভিতরে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। প্রথমবার হবু খালা শাশুড়ি বাড়ি এসেছি, খালি হাতে তো আর আসতে পারি না। তাই তোমাদের জন্য সামান্য কিছু নিয়ে এসেছি।
বলে তীব্র পিছনে তাকিয়ে গার্ডের ইশারা করলো জিনিসগুলো ভিতরে নিয়ে আসার জন্য। গার্ডরাও সব জিনিসপত্র ভিতরে দিয়ে আবার বাইরে এসে দাঁড়িয়েছে। তীব্র গার্ডদের বের হতে দেখে চাঁদাকে হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসে চাঁদাকেও ওর নিজের পাশে বসিয়েছে। এবার জুবাইদা ডেব ডেব করে তাকিয়ে আছে। কি করবে কিছুই মাথায় আসছে না। এখন যদি এখান থেকে জাদাকে নিয়ে যায় তাহলে তারা জাদার পরিবারের কাছে কি উত্তর দিবে? জুবাইদা চুপি চুপি গিয়ে শাওনকে ফোন দিয়ে সব বলেছে। সায়নের কিছুক্ষণের ভিতরে চলে আসবে বলে জুবাইদা আর কিছু বলল না। আমি কথা বাড়াতে চাই না, এখানে এসেছি কেন আপনারা হয়তো ভালোই জানেন আমার থেকে, তাই বেশি কিছু বলতে চাই না। দেখো তুমি এসেছো ভালো কথা, তবে জাদাকে এখান থেকে আমি নিয়ে যেতে দিব না। আমি কখনো হারতে শিখিনি, আর প্রসঙ্গে যখন আমার সব থেকে প্রিয় জিনিস নিয়ে, তখন তো আরও না, নিয়ে তো যাবই। তবে আপনারা রাজি থাকলে ভালো, না থাকলে কিছু করার নেই। বলে তীব্র এক মুহূর্তেও দাঁড়ালো না। জাদার হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট করে সুর করে ওখান থেকে চলে গেল। আরে ওকে তো নিয়ে গেল, এখন আমরা কি জবাব দিব? আমি যাব না আপনার সাথে, আমাকে যেতে দিন। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার, তাহলে আমার সাথে এমন করছেন কেন? জাদা গাড়ির দরজা থাকাচ্ছে আর কথাগুলো বলছে। শুধু শুধু নিজের এনার্জি নষ্ট করো না, তোমার জন্য আরও অনেক চমক আছে যেগুলোর জন্য এনার্জির প্রয়োজন হবে। আমাকে যেতে দিন না দয়া করে, আমি আপনার সাথে থাকবো না। যাব না করো না তো, শুধু চুপ করে বসে থাকো। বারবার এক কথা শুনতে ভালো লাগে না। আমিও তো বারবার বলছি আমি আপনার সাথে যাব না, কেন আমাকে জোর করছেন? আমাকে নামিয়ে দিন, আমি চলে যেতে পারবো। তোমার উপর রাগ দেখাতে চাই না, তাই একটু শান্ত হয়ে থাকো। আমার রাগ উঠিও না, আমার রাগ উঠলে তুমি সামলাতে পারবে না, তাই তোমার জন্য চুপ থাকাই শ্রেয় হবে। আমাকে যেতে দিন না। তীব্র নিজের রাগ সামলাতে না পেরে গাড়িটার ব্রেক কষলো। নিজের মাথায় দুই হাতের কনেই দুই পাশ থেকে চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিয়েছে রাগ নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু সে ব্যর্থ। কোনো মতেই নিজের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছে না। যাদের দিকে একবারও ফুলেও তাকাচ্ছে না। চায় না সে তার প্রিয় শীত তার দ্বারা কষ্ট পাক, চায় না সে তাকে আরও ভয় পাক। যাতে গাড়ি ব্রেক করেছে দেখে তীব্রর দিকে আর চোখ রেখে একবার তাকিয়েছিল। তীব্রকে নিজের মাথায় এভাবে চেপে ধরতে দেখে নিজেকে আরো গুটিয়ে নিয়ে শান্ত হয়ে বসে এক কোণে চুপ হয়ে আসে। এই চোখ দিয়ে যদি আর এক ফোঁটাও পানি গড়িয়ে পড়ে তো আমার থেকে খারাপ কেউ হবে না। যাদা কিছুই বলছে না, ভিতরে ভয় ঠিকই কাজ করছে। নিজে কান্নাকাটি দমিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তীব্র একটা বিশাল বাড়ির সামনে এসে গাড়ি থামালো। নিজে গাড়ি থেকে নেমে জাদাকেও গাড়ি থেকে নামালো। জাদাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। তোমরা কেন হাটকালে না? এখন আমি বাবা মাকে কি জবাব দিব? পারলাম না এবারও আমি বোনকে প্রোটেক্ট করতে, হেরে গেলাম আমি। সেই নিয়ে গেল ওই আরিয়ান আহমেদ তীব্র। এখন যদি আমার বোনের কিছু হয়ে যায় কি জবাব দিব আমি? আমি তো বলেছিলাম আমার বোনের কিছু হতে দিব না। ভাইয়া তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমার জাদাকে খুঁজে আনবো কিভাবে বলো? তুমি ভেঙে পড়ো না, চলো পুলিশ কমপ্লেন করে গিয়ে। কোনো লাভ নেই, পুলিশ কিছুই করতে পারবে না। নিয়ে গেছে ও, আর পাবো না আমার ছোট বোনটাকে। কিচ্ছু হবে না জাদার, তুমি এভাবে কান্না করো না, কোনো না কোনো উপায় থাকবে বলো। তোরা আমার দাদাকে ওই আরিয়ান তীব্রর কাছে নিয়ে দিয়েছিস তাই না? তোদের আমি কখনো ক্ষমা করবো না। তোদের ভরসা করে এখানে আমার বোনকে রেখে গিয়েছিলাম, আর তোরা আমার বোনকে আর কিছুক্ষণ রক্ষা করতে পারলি না, নিয়ে যেতে দিলি ওই আরিয়ান আহমেদ তীব্রকে। শান্ত হও বাবা, এভাবে কান্না করিস না, কিচ্ছু হবে না আমাদের জাদার। সায়ন ওদের সাথে আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লো তার বোনের খোঁজে। এবার জুবাইদার মায়ের মুখে পানি চেয়ে রয়েছে, কিছু করার নেই। সত্যি তারা কিছু করতেই পারল না তাদের বোনের জন্য। তোরা ওর মুখটা এখনো বেঁধে রেখেছিস কেন? ওকে চল। বডিগার্ডগুলোর ভিতরে একজন গিয়ে চেয়ারে বাঁধা লোকটার মুখের কাপড় খুলে দিল, সাথে চোখ বাঁধানো খুলে দিল। তোদের সাহস কি করা হলো এই নীরব চৌধুরীকে আটকে রাখার? জানিস এই নীরব চৌধুরী কি কি করতে পারে? তোদের আজকে এমন মজা দেখাবো যে এই নীরব চৌধুরীকে আটকে রাখার মজা বুঝতে পারবি। আরে আস্তে কথা বল, তোর গলায় এত সাউন্ড মানায় না। আরে তুই কে? আবার আমাকে শেখাচ্ছিস কিভাবে কথা বলতে? একজন গার্ড এসে নীরবকে মারতে যাবে, সেই সময় তীব্র হাত ইশারায় থামিয়ে দিয়েছে। মাফিয়া কিং
কুঞ্জনের কথা শুনেছিস কখনো? শুনেছি তো। তাকে কখনো স্বচক্ষে দেখেছিস? না, দেখিনি। আর তুই আমাকে এসব কথা বলছিস কেন? তাহলে আজ দেখে নে। মানে আপনি মাফিয়া কিং কুঞ্জন? আমাকে ক্ষমা করে দিন। আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করে দিন। আমার জান পাখিকে নিয়ে এসো ভেতরে। জাদাকে একজন গার্ড গিয়ে ভিতরে নিয়ে আসে। আরে আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? ভাই আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন। এই ভুল আর কখনো করবো না। ভুল তো তুই করেছিস, আর তুই যেমন তেমন ভুল করিসনি। একদম আমার জান পাখির দিকে হাত বাড়িয়েছিস। তোকে আজ এমন শাস্তি দিব যে অন্য কেউ চোখ দিয়ে তাকানোর সাহস পাবে না। আপনি ওনাকে এভাবে আটকে রেখেছেন কেন? উনি তো আপনার কোনো ক্ষতি করেনি, তাই না? ওনাকে আপনি কেন আটকে রেখেছেন? আরে তোমার সাথে ডান্স করতে চেয়েছিল, মনে নেই? ওকে আজ এমন ডান্স করাবো ও ডান্স ভুলে যাবে। ভাই আমি জানতাম না এই মেয়ে আপনার বউ। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি কখনো ভাবির দিকে চোখ তুলে তাকাবো না। ভুল হয়ে গেছে আমার, এবারের মতো ক্ষমা করে দিন। আমার রেকর্ডে কোনো ক্ষমা নেই। ভুল করেছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। আর শাস্তি আমি নয়, যার দিক চোখ বাড়িয়েছিস সেই দিবে। কি বলো জান পাখি? আমি? তুমি। যা, ওই হকি স্টিকটা নিয়ে যতক্ষণ তোমার পেটানোর শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত পিটাবে। আমি পারবো না, সে তো আমার কোনো ক্ষতি করেনি। তুমি যাবে নাকি তোমাকে যেতে বাধ্য করতে হবে? ভাই এবারের মতো মাফ করে দিন। এমন ভুল আর করবো না। এবারের মতো ছেড়ে দিন প্লিজ। বলছে আর বাঁধন মুক্ত করার জন্য নিজেকে ঝপাঝপি করছে। তুমি যাবে নাকি আমাকে কিছু করতে হবে? দাদা তীব্রকে নিজের দিকে আসতে দেখে আর কোনো উপায় না পেয়ে হকি স্টিকটা হাতে নিল। তুমি কি ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি কাজেও করে দেখাবে? জাদা গুটি গুটি পায়ে নীরবের দিকে এগিয়ে গেল। বারবার পিছ ফিরে তীব্রর দিকে তাকাচ্ছে। তীব্র ইশারা করে জাদাকে মারতে বলেছে। ভাবি ভাইকে বলুন না এবারের মতো মাফ করতে। আর কোনোদিন আপনার দিকে চোখ তুলেও তাকাবো না। সত্যি বলছি ভাবি, প্লিজ। কি ভাবি? আপনি ভুল বুঝছেন। আমি ওনার জাদার পরের শব্দটুকু আর বলা হলো না। এর আগে তীব্র জাদাকে বলল, তোমাকে আমি বলতে বলিনি কি হও বা না হও, মারতে বলেছি। আর 1 মিনিট টাইম লস করবে তো ওটা দিয়ে আমি তোমাকেই পেটাবো। দাদা কি করবে কিছুই বুঝতে পারছে না। একবার নিরীহ ছেলেটার দিকে তাকাচ্ছে তো একবার রাগী বদমেজাজি তীব্রর দিকে তাকাচ্ছে। মনে মনে আওড়াচ্ছে, যদি না মারে তাহলে নিজে তো মার খাবে, ছেলেটার দশাও রসা বানাবে। তাই 2-1টা পিটিয়ে দিয়ে বলল, আমি আর পারছি না। যেই জাদা একটা আরশোলা পর্যন্ত মারতে পারি না, সেখানে একটা মানুষকে মারার কথা বলছে। জাদার ভাবতেও অবাক লাগছে। সাহস করে দাদা চোখ বন্ধ করে নীরবকে পিঠ বরাবর একটা দিল বাড়ি। নীরব আও করছে না, ও করছে না, কারণ দাদার পিটারও তেমন ব্যথায় লাগেনি। দাদা চোখ খুলে দেখে নীরব যেমন ভাবে বসা ছিল তেমন ভাবেই বসে আছে। তোমাকে কি আমি মাসি দাওয়াতে বলেছি? তোমার গায়ে যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে ওকে মারো। মারলাম তো, আরো মারবো। একটানা মারতেই থাকো যতক্ষণ পর্যন্ত তোমার হাত না থামে। দাদা ঢোক গিলে নিজেকে শান্ত করে নীরব 2 হাতে জোরে জোরে 2টা পিটা নিয়ে কষিয়ে দিয়েছে। নীরব প্রথমে পিটানিটার ব্যথা না পেলেও পরে 2-3টা প্রচন্ড পরিমাণে ব্যথা পেয়েছে। নীরব আকুতি মিনতি করে বারবার যাদের কাছে ক্ষমা চাইছে আর মারতে মানা করছে। যারা নীরবের উপরে ক্ষমা চাওয়া দেখে আবার তীব্রর দিকে তাকালো। জাদা নীরবের ওভাবে ক্ষমা চাওয়া দেখে আবার তীব্রর দিকে তাকালো। তীব্র এমনভাবে ইশারা করছে যার মানে জাদাকে আরো মারতে বলছে। জাদা আরো 2-1টা পিটান কষে দিয়েছে, আর দিতে পারছে না। হাত প্রচন্ড গতিতে কাঁপছে। ভয়ে ভয়ে পিছনের দিকে তাকিয়ে তীব্রকে বলল, আমি আর পারছি না। ওনাকে এবারের মতো ক্ষমা করে দিন। আর মারলে উনি নিশ্চিত মরে যাবে। তীব্রর এবার খেয়াল এলো জাদার হাত পা কাঁপছে, তাই আর মারতে বলল না। হকি স্টিকটা হাত থেকে ফেলে তীব্রের কাছে এসে দাঁড়িয়ে বলছে,
জাদা গুটি গুটি পায়ে তীব্রের কাছে এসে দাঁড়িয়েছে। আমার জান পাখি বলেছে এখন ছেড়ে না দিয়ে পারি। ওকে ছেড়ে দাও, আর হসপিটালে যা খরচ হবে পেমেন্ট করে দিও। ওকে স্যার। জান পাখি, এখানে আমাদের আর কোনো কাজ নেই। বলে জাদার হাত ধরে ওখান থেকে নিয়ে আবার গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। আবার কোথায় নিয়ে যাচ্ছেন? এবার যদি কাউকে মারতে বলেন আমি কিন্তু পারবো না। এবার কাউকে মারতে নয়, নিজের অর্ধাঙ্গিনী বানাতে নিয়ে যাচ্ছি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? তীব্র কোনো কথা না বলে গাড়ি ড্রাইভ করছে। এদিকে দাদা অবতরণ বলেই যাচ্ছে, আপনার সাথে কোথাও যাব না। আর কোথায় খুঁজে পাবো? হাঁপিয়ে গেছি। বোন, কোথায় তুই? কোথায় নিয়ে গেল তোকে? শাওন কথা বলার ভিতরে ওর কল এলো। ফোনের দিকে কোনো খেয়াল নেই, ফোন বেজেই যাচ্ছে। 4-5 বারের ফোনটা হাতে নিল না। 4-5 বার পর ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। হ্যাঁ, হ্যালো। আমি তোমাকে কখন থেকে ফোন দিয়েই যাচ্ছি, আর তুমি ফোন ধরছো না। কি হয়েছে তোমার? তুমি কি কান্না করছো? ইয়ানার শাইনের গার্লফ্রেন্ড, 4-5 বছরের সম্পর্ক ওদের। ইয়ানার আরও একটা পরিচয় আছে, সেটা আপনাদের পরে বলবো। ওয়েট, যেটা সায়ন জানে না। আমি দেখতে পাইনি তুমি ফোন দিয়েছিলে। তুমি কি কান্না করছো শাওন? আমাকে বলো, কি হয়েছে তোমার? বাসায় কিছু হয়নি তো? ইয়ান আমার বোনকে নিয়ে গেছে আমার বোনকে। রক্ষা করতে পারিনি আমি। কি জাদা বলছো এসব? ভালো করে বুঝিয়ে বলো, কে নিয়েছে জাদাকে? কোথায় নিয়ে গেছে? তুমি বললে চিনবে না কে নিয়ে গেছে, আর ফিরে পাবো না আমি আমার বোনকে। ইয়ানা চিন্তায় পড়ে গেল, কি করবে কিছুই বুঝতে পারছে না। কি বলে সান্ত্বনা দেবে শাওনকে সেটাও খুঁজে পাচ্ছে না। বসে না থেকে পুলিশ কমপ্লেন করছো না কেন? কি হবে পুলিশ কমপ্লেন করে? কিছুই হবে না। আরে বাবা, এভাবে ভেঙে পড়লে তো চলবে না। আমি আসবো, দুজনেই একসাথেই খুঁজবো। তবে তো আর কোনো প্রয়োজন নেই, তুমি বাসায় থাকো। তোমার যদি কোনো ক্ষতি করে দেয়, তোমায় নিয়েও রিস্ক নিতে চাই না আমি। তুমি চিন্তা করো না, কিছু হবে না। আমার লোকেশন পাঠাও, আমি আসছি। সায়ন ইয়ানাকে লোকেশন ট্র্যাক করে দিয়েছে। এটা আবার কোথায় নিয়ে এসেছেন আপনি? আপনি যেটা করেছেন সেটা ঠিক করছেন না। আমি সুযোগ পেলেই পালিয়ে যাব। আমিও বলে দিলাম। সেই সুযোগটা পেলেই না পালিয়ে যাবে সুইট হার্ট। ওভাবে বদলোকের মতো একদম হাসবেন না বলে দিলাম। চলো ভেতরে যাই, এটা শুধুই তোমার জন্য তৈরি করা। তবে এখানে আমরা কিন্তু থাকবো না পার্মানেন্ট। মাঝে সাঝে দেশে যখন আসবো তখন এখানে এসে থাকবো, তুমি আমি, ঠিক আছে? দেশে মানে? কিছু না, ভিতরে চলো। জাদা উপায় না পেয়ে তীব্রর সাথে ভিতরে গেল। জাদা এতক্ষণ খেয়াল না করলেও এবার বাড়ির ভিতরে ঢুকে বাড়িটা খেয়াল করে পর্যবেক্ষণ করছে। বাড়িটা অপূর্ব সুন্দর। 4 দেওয়ালের কনিশে কাঁথা আঁকা, ফুলের টব আনাচে কানাচে। 4 দেওয়ালের কোনায় বড় বড় ফুল ঝোলানো। মনোমুগ্ধ করার মতো একটা বাড়ি। এটা তোমার বাড়ি, শুধু তোমার জন্যই তৈরি করেছি। জানি ওইখানে গেলে তুমি দেশে আসার জন্য অনেক বায়না করবে, তাই তৈরি করে রেখেছি। তখন তো হুট করে তো আর বাড়ি বানানো যাবে না, তাই অল্প স্বল্পভাবে তোমার জন্য এটুকু করা। বারবার কি দেশে আসা করেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তীব্র মাথা ঘোরানোর চেষ্টা করে আবারও বলল, এটা নিচতলা বটে, তবে আমার উপরতলায় থাকবো। চলো উপরের রুমগুলো তোমাকে দেখাই। আমি দেখে কি করব? আমি এখানে থাকবই না। বাড়ি আমার চাই না। আমার বাড়ি দিয়ে আসেন আমাকে। তুমি তো তোমার বাড়িতে আছো, তোমাকে তো আর অন্য বাড়িতে নিয়ে আসিনি, তোমার বাড়িতে নিয়ে এসেছি। আমার বাড়ি? উপরে চলো। বলে জাদাকে নিয়ে উপরের রুমগুলো চলে গেল। জাদাকে একটা রুমের ভিতরে নিয়ে বসিয়ে দিয়ে বলল, এটা আমাদের রুম, এখন থেকে যে কয়দিন আছি এখানেই থাকবো। যারা তীব্রের কথায় আগাও পাচ্ছে না, মাথাও খুঁজে পাচ্ছে না। যে মানুষটা তাকে মারতে চায় সেই মানুষটা কেন বারবার থাকার কথা বলছে সেটাই যাদের মাথায় আসছে না। যেটা পুরো রুমে দেখার জন্য চারিদিক তাকাতে চোখ পড়লো দেয়ালে টাঙানো আর বিভিন্ন ধরনের ছবি, যেগুলো ওর কাছেও নেই। নবীন বরণের অনুষ্ঠানের পিকও রয়েছে, সাথে আরও আগে চলাফেরা করার ছবিও এখানে রয়েছে। যেটা নিজের এত ছবি দেখে কৌতূহলবশত তীব্রের কাছে জিজ্ঞাসা করেই বসলো, আপনি আমার এত পিক কোথায় পেয়েছেন? আর দেওয়ালেই বা কেন টাঙিয়েছেন?
ভালোবাসা থাকলে সব কিছুই পারা যায়। আপনি আমাকে ভালোবাসেন? হাস্যকর বিষয়। কত মেয়েকে এভাবে ধোকা দিয়েছেন আপনি। সুন্দর সুন্দর কথা বলে মেয়েদের মন গলিয়ে এভাবে ধোকা দেন বুঝি আপনি। ভুল ধারণা তোমার মনে জন্মেছে আমার বিষয়ে। কোনো ভুল ধারণা না, আমি সঠিক ধারণাই করেছি আপনার বিষয়। আচ্ছা বাদ দাও এই বিষয়ে। রাতে তোমার জন্য সারপ্রাইজ আছে, তৈরি থেকো। খুব বড় সারপ্রাইজ আছে। আপনি আবারও এরকম বিচ্ছিরি মার্কা হাসি দিচ্ছেন। আপনার মধ্যে গতি ভালো ঠেকছে না। আমার দিকে এগোবেন না বলে দিলাম। আচ্ছা তোমার দিকে আসলাম না, ধৈর্য ধরলাম। ধৈর্যের ফল মিষ্টি হয়। রাতে তৈরি থেকো সারপ্রাইজের জন্য। বলে তীব্র রুম থেকে বেরিয়ে গেল বাঁকা হাসি মুখে রেখেই। তীব্রকে বের হতে দেখে দাদা স্বস্তির এক নিঃশ্বাস ফেল আর বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা। শাওন, তুমি সব জায়গায় খুঁজেছো, আর কে নিয়েছে এই দাদাকে বলো? পাবো না ওকে, খুঁজেছি অনেক জায়গায়। আরে বাবা, কখন থেকেই তো তোমাকে জিজ্ঞেস করছি কে নিয়ে গেছে। না বললে বুঝবো কিভাবে? বলো তাহলে। বাবাও ইয়ানা কি বলতে চাচ্ছিল বুঝতে পেরে আর কিছু বলল না, চুপ হয়ে গেল। তোমার বাবা পারবে না। তোমার বাবা তো চিনেই না আরিয়ানা আহমেদ তীব্রকে। সে নিয়ে গেছে। চেনো তুমি তাকে, আরিয়ানা আহমেদ তীব্রকে? ইয়ার আর কিছু বলল না, শুধু স্বস্তির একটা নিঃশ্বাস পেলে এইটুকুই বলল, সেটা তো তুমি আগেই বলতে পারতে। তীব্র ভাইয়ে নিয়ে গেছে। কখন থেকে তোমাকে বলেছিলাম কে নিয়ে গেছে, কে নিয়ে গেছে, শুধু নিয়েই গেছে এটুকুই বলছো। তখন বললেই তো হতো যে তীব্র ভাইয়ের সাথে করে নিয়ে গেছে। আর তুমি চিন্তা করো না, তোমার বোন সেফ থাকবে। দাঁড়াও দাঁড়াও, কি বললে? চিন্তা করবো না, সেফ থাকবে? তীব্র ভাই নিয়ে গেছে? তুমি তীব্র ভাইকে চিনো যে তুমি এত কনফিডেন্সলি বললে? সে আমার বোনকে মেরে ফেলতে চাই। বুঝতে পেরেছো তুমি বাংলা কথা? না না, মানে তেমনভাবে চিনি না। তার তো অনেক নাম ডাক। সেই মানুষ কি একটা মানুষকে মারতে চাইতে পারে বলো? তাই এটুকু বেসিক নলেজে তোমাকে বললাম। আমার যা মনে হলো তোমাকে বললাম। না, তুমি যেভাবে বলছিলে তীব্র ভাইয়া, তাতে তো বোঝা যায় তুমি তাকে চেনো, তোমার আপন কোনো ভাই। কি যে বলো, আমি কিভাবে তাকে চিনবো? এখন তুমি বাসায় চলে যাও, তোমার বাসায় সবাই চিন্তা করবে। কাল সকালে এসো। তাড়িয়ে দিচ্ছ? থাকলে কিছুই বলবে না বাবা? তারপরও তুমি একটা মেয়ে মানুষ, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলের সাথে এতক্ষণ থাকা মানায় না। বাসায় চলে যাও। না, আমি বাসায় যাব না। আমি আন্টিকে সামাল দিতে তোমার সাথেই যাব। তুমি একা আন্টিকে সামলাতে পারবে না। আন্টি নিশ্চয়ই দাদার নিখোঁজের খবর শুনেছেন। আমি তোমার সাথে যাব শাওন, তুমি না করবে না। নিয়ে চলো আমায় তোমার সাথে। সায়ন আর না করলো না, নিজের সাথে করে বাসায় নিয়ে গেল ইয়ানাকে। জাদা পালানোর জন্য কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু সুযোগ হয়ে উঠছে না। রুমের বাহিরে কতগুলো গার্ড দাঁড়িয়ে রয়েছে পাহারা দেওয়ার জন্য। বাড়ির বাহিরে লোক, ভিতরে লোক, আর সহ্য হচ্ছে না। পালানোরও তো উপায় নেই। জাদা এগুলো বিড়বিড় করছে আর হাসছে। আর বিড়বিড় করার ভিতরে কতগুলো মেয়ের হাতে জিনিসপত্র নিয়ে রুমের ভিতরে ঢুকছে। আপনারা কারা? আপনাদের স্যার পাঠিয়েছে আপনাকে রেডি করানোর জন্য। আপনাকে তাড়াতাড়ি রেডি হয়ে দিতে বলেছে। মানে কিসের জন্য রেডি করে দিতে বলেছে? বাড়ি, আপনার বিয়ে আপনি জানেন না? স্যারের আপনার বিয়ে সন্ধ্যাবেলায়, আপনি জানেন না? তার জন্যই তো স্যার আমাদেরকে পাঠালো আপনাকে রেডি করানোর জন্য। আমার বিয়ে? জাদাকে আর কিছু বলতে না দিয়ে তীব্র পিছন থেকেই বলল, হ্যাঁ তোমার বিয়ে, তাড়াতাড়ি রেডি হও, ওনারা তোমাকে রেডি করে দেবে। আমি আপনাকে মরে গেলেও বিয়ে করব না। আমি জানি তো তুমি এমনি এমনি রাজি হওয়ার মেয়ে না, তাই আমি উপরে চলে আসলাম। আমি থাকলে কি আপনাদের ওকে রেডি করাতে সমস্যা হবে? সমস্যা হবে না স্যার, আপনি থাকতে পারেন, তবে আপনি গেলে ভালো হতো। আচ্ছা তাহলে আমি রুমের বাইরে আছি, আপনারা ওকে রেডি করেন। ওকে স্যার। উনি বাইরে গেলে যাক আর না যাক, আমি রেডি হব না আর বিয়েও করব না। আমি বলে দিলাম, আমাকে যদি কেউ জোর করেন তাহলে আপনাদের আমি। দেখুন ম্যাম, স্যার আমাদের আপনাকে সাজাতে বলেছে, এটা আমাদের দায়িত্ব। আপনি না করবেন না তাহলে স্যার আমাদের ওপর রাগ করবেন। আপনাদের স্যারকে আমি ভয় পাই নাকি? হুম, যে আপনারা বলবেন আর আমি ঢ্যাং ঢ্যাং করে রেডি হব?
তাহলে আমরা স্যারকেই ডাকি। না না, মানে তাকে কি আমি ডাকতে বলেছি? আপনি তো রেডি হতে চাচ্ছেন না, আপনি রেডি না হলে আমাদের তো স্যারকে ডাকতেই হবে। দেখুন, আপনারাও মেয়ে, আমিও তো মেয়ে। আপনারা কেন বুঝতে চাইছেন না? উনি আমাকে জোর করে বিয়ে করতে চাইছেন। উনি আমাকে ভালোবাসে না। যেখানে ভালোবাসা নেই সেখানে কখনো বিয়ের মানে হয় না তো। বুঝুন এটা আপনারা। পারলে আমাকে পালানোর সুযোগ করে দিন এখান থেকে। ম্যাম, আপনি সব কী বলছেন? স্যার একবার যদি শুনতে পান আপনি আমাদের কাছে পালানোর জন্য সাহায্য চাইছেন, তাহলে স্যার আমাদের নির্ঘাত গর্দান নেবে। আর আপনি কি বলেন স্যার আপনাকে ভালোবাসে না? এটা আপনার ভুল ধারণা ম্যাম। স্যার আপনাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, এটা আমরা তো তার কথা দ্বারাই বুঝেছি। নাহলে সামান্য সাজাতে বলে আমাদের এমনভাবে বলে দিয়েছে যেন আপনি একটু ব্যথা পর্যন্ত না পান, আর সেখানে আপনি বলছেন স্যার আপনাকে ভালোবাসে না। আরে আপনারা কেন বুঝতে চাইছেন না? উনি এরকম মিষ্টি মিষ্টি কথা বলেন সবার সাথে, তারপর তাদের ট্রাভে ফেলে তার মিশন কমপ্লিট করে। আমরা অত কিছু জানি না, আপনাকে সাজাতে বলেছে, আপনি সাজবেন, এটাই শেষ কথা। না, আমি সাজবো না। দেখি আপনারা আমাকে কি করে সাজান। স্যার আপনি একটু ভেতরে আসুন। কি হয়েছে? কোনো সমস্যা? ও কি সাজতে চাইছে না? তাহলে সাজানোর প্রয়োজন নেই। আপনারা কষ্ট করে এসেছেন, এর পেমেন্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা এখন আসুন, ওকে সাজাতে হবে না। ওকে স্যার। পার্লারে সেসব সাজানো মেয়েরা এসেছিল, সবাই চলে গেছে। আমি বেশি কথা বলতে চাই না। তুমি এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করবে, সেটা তুমি সাজুগুজু করে হোক আর না করেই হোক, বিয়েটা তোমাকে এখনই করতে হবে। আমি আপনাকে কতবার বলবো আমি আপনাকে বিয়ে করতে চাই না? কেন বারবার জোর করেন শুনি? সব বিষয়ে জোর খাটানো। আচ্ছা, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। আমি ছেলে বলে ভেবো না, আমি একেবারেই সাজাতে পারি না, শাড়ি পরাতে পারি না, এটা ঠিক। তবে আমি দুটোই নিয়ে এসেছি, বেনারসি অ্যান্ড লেহেঙ্গা। বেনারসি তো পরাতে পারবো না, তাই লেহেঙ্গাটা তোমাকে পরাবো, সেটা তো পারবোই। আপনি লেহেঙ্গা আনুন আর ফেনারসি যাই আনুন না কেন, আমি কিছুই পরবো না। তোমার পরতে হবে না, আমি পরিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখুন, আমি কিন্তু কিছুই পরবো না। তোমাকে তো পরতে বলিনি, আমি পরিয়ে দিব বলেছি। কাছে এসো। তীব্রকে নিজের অনেকটা কাছে আসতে দেখে বুঝতে পেরে গেছে এখন ওকে এইসব পরিয়েই ছাড়বে, তাইও নিজেই বলল, আচ্ছা বুঝতে পেরেছি, এগুলো আমাকে পরতেই হবে। পরতে যখন হবে তাহলে আমি পরে নিচ্ছি, আপনাকে পরাতে হবে না। এই তো রাস্তায় এসেছো, তো বেনারসি পরতে পারো? না, শাড়ি পরতে পারি না, লেহেঙ্গাই পরছি। আচ্ছা, তাহলে লেহেঙ্গাই পরো। তো আমি কি আপনার সামনে বসে পরবো? আপনি বাহিরে যান। যান, যেহেতু বলেছো তাহলে যেতে পারি, যান না বললে কিন্তু যেতাম না। দাদা তো পুরো অবাক হয়ে গেল। সে কখন জান বলল? সে তো রুম থেকে বেরিয়ে যেতে বলেছে। আপনি যাবেন নাকি এইভাবে দাঁড়িয়ে থাকবেন? যাচ্ছি, তবে 20 মিনিটের মাথায় রেডি হবে। দাদা কোনো উপায় না পেয়ে লেহেঙ্গাটা কোনো মতো পরে নিল, তবে সাজার কোনো ইচ্ছাই নেই তার। কিন্তু কত গহনা, কত সাজ গাজনা এনে রেখেছে তার জন্য তীব্র। এইসব যদি সত্যি হতো, সত্যি যদি তীব্র ভালোবাসে দাদাকে, তাহলে কতই না ভালো হতো। এইসব চিন্তা মাথায় ঘুরছে। তোমার হলো, ভিতরে আসবো? না, আর একটু। দুজনের দুটো বাক্য কয়েকবার প্রসারিত করলো। তীব্র আর ধৈর্য ধরতে পারলো না, তার প্রেয়সীকে বউর সাথে দেখার জন্য মনটা উতলা হয়ে উঠছে। তাই এবার না বলেই ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে যা দেখলো তাতে তীব্রের মাথা পুরো গরম হয়ে গেল। তোমাকে কখন থেকে জিজ্ঞেস করছি রেডি হয়েছো কিনা, আর তুমি এভাবে বসে থেকে বলছো আর একটু আর একটু। আর কোনো অলংকার তো তুমি পরো নাই। যাকে বিয়ে করার ইচ্ছে নেই তার জন্য সে যে কি করব শুনি। হুম। সামান্য এই কথাটুকুতেই যেন তীব্রকে রাগানোর জন্য যথেষ্ট ছিল। এতক্ষণ ধরে শুধু অপেক্ষায় করেছিল তার প্রেয়সীকে মারানোর, কিন্তু সে ব্যর্থ। তার রাগী রূপটাই সে প্রাপ্য, ভালো রূপের নয়। তীব্র তেড়ে গিয়ে জাদা দু বাহু শক্ত করে ধরে বলল, তুই চাইলেও
আমাকে বিয়ে করবি, আর তুই না চাইলেও আমাকে বিয়ে করবি। আর সাজবিও শুধু আমার জন্যই, অন্য কারোর জন্য নয়। তুই শুধুই আমার। তোর মনে আমাকে নিয়ে শুধু ভুল ধারণাই, ভালো কোনো ধারণা তোর মনে ঢোকাতে পারিস না আমার বিষয়ে। তোকে সাজতে হবে না, তুই এসবের যোগ্য না। এখানে তোর জন্য যে অলংকারগুলো আমি রেখেছি সব কিছু ডায়মন্ডের, তোকে এসব পড়তে হবে না। এভাবে বিয়ে করবি চল। চিৎকার করে কথাগুলো বলে দাদার হাত ধরে রুম থেকে বেরি করে টানতে টানতে নিচে নিয়ে এসেছে। দাদা তীব্রর এত রাগ কখনো দেখেনি। যেভাবে কথা বলছে ওর মনে হচ্ছিল ওকে গিলে খাবে, তাই ও ভয়ে ভয়ে আর কোনো কথাই বলল না। তীব্র যা বলছে তাতে তবে হেতে মিলাচ্ছে, নাতে না মিলাচ্ছে। তীব্র দাদাকে সোফায় বসিয়ে দিয়ে কাজীকে বিয়ে পড়ানোর জন্য বলল। কাজী তীব্রর আদেশ পেয়ে ওদের বিয়ে পড়ানো শুরু করছে। কি সব দোয়া কালাম পড়ে চাতাকে বলল, আলহামদুলিল্লাহ, বলো মা কবুল। কবুল বলো, না হলে তো বিয়ে সম্পূর্ণ হবে না। তুমি কবুল বলবে নাকি অন্য ব্যবস্থা করতে হবে? আলহামদুলিল্লাহ, বউ কবুল বলে দিয়েছে, আপনি বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। তীব্র যে কবুল বলতে বলা হলো অমনি তীব্র ফটফট করে বলল, আলহামদুলিল্লাহ, তীব্রের ধমক কবুল শুনে জাদা কবুল ফটফট কবুল। করে কবুল বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। এখন থেকে ওনার দায়িত্ব সম্পূর্ণ আপনার উপর। হ্যাঁ, বউ যখন আমার, দায়িত্ব তো আমারই হবে। তীব্র জাদাকে তার পাওনা দিয়ে তাকে এগিয়ে দিয়ে এসেছে। তাজা রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে পুরো রুমটা ফুলসজ্জায় সজ্জিত করেছে। তবে কাঙ্ক্ষিত দুই নর নারী এখনো উপস্থিত নেই সেখানে। থাকবে কি করে, তাদের তো এখানে এখন পর্যন্ত আনাই হয়নি। তীব্র কাজীকে এগিয়ে দিয়ে এসে জাদার পাশে বসলো। যে জাদার হাতটা ধরতে যাবে অমনি জাদা ভাঁজ খায় গলায় বলল, একদম আমাকে স্পর্শ করবেন না। বিয়ে করেছেন বলে যে স্বামীর অধিকার ফলাবেন, আপনার কামনা মেটাবেন, এটা আমি হতেই দিব না। তীব্র জাদার এমন চিন্তা ভাবনা দেখে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। মেয়েটা তাকে কতটা খারাপ ভাবছে। তাই এবার কণ্ঠের রাগে ভাবটা না রেখে কমল কণ্ঠেই বলল, আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, জোর করে। তবে স্বামীর অধিকার কখনোই জোর করে তোমার উপরে ফলাবো না। নির্দ্বিধায় থাকতে পারো। তবে তোমার চিন্তা ভাবনা এতটাই নিচে আমি ভাবতে পারিনি। চুপ হয়ে রয়েছে, নিজের কথা দ্বারাই নিজেই লজ্জায় পেয়েছে। কিছুক্ষণ পর তীব্র জাদাকে ফুলসজ্জা সজ্জিত রুমটাই নিয়ে এসেছে। জাদার রুমটা তো দেখে পুরো ওই খেপে গেছে। আপনি আমাকে নিচে কি বলেছিলেন? জোর করে স্বামীর অধিকার ফলাবেন না। এখন ঠিকই আপনার আসল রূপ বের হয়ে গেল, তাই না? তীব্র বারবার নিজেকে সংযত করার চেষ্টা করছে, কিন্তু জাদার নিম্ন চিন্তা ভাবনা ও কথায় তীব্র রাগ দমিয়ে রাখতে পারছে না। তাই তীব্র জাদাকে দেয়ালের সাথে চেপে ধরেই বলল, তোর কি? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তীব্র বারবার নিজেকে সংযত করার চেষ্টা করছে, কিন্তু জাদা নিম্ন ভাবনা ও চিন্তার কথায় রাগ দমিয়ে রাখতে পারছে না। তাই তীব্র জাদাকে দেয়ালের সাথে চেপে ধরেই বলল, তোর কি মনে হয় এই তীব্র কথা দিয়ে কথা রাখতে পারে না? এই তীব্র যখন বলেছে তোর অনুমতি ছাড়া সে তোকে ছোবে না, তখন সে তোকে ছোবে না। তবে তুই এমন কোনো কাজ করিস না যাতে তোকে ছুতে আমি বাধ্য হই। তাই তোর এই রূপ চিন্তা ভাবনাভাবে বদ্ধ কর। তাহলে এভাবে সাজানো রুমে আপনি আমাকে কেন নিয়ে এসেছেন? তোকে আমি সকালে বলেছিলাম আমরা একই রুমে থাকবো, তুই ভুলে গেছিস? তাই আবারও বলছি, তুই আমার রুমে আমার কাছে শুবি। আর ফুলসজ্জা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, সেটা তুই এমনি আমার কাছে ধরা দিবি। আর যদি বাড়াবাড়ি করিস তাহলে আমি কি করি শুধু দেখবি। আর এই ফুলসজ্জার জন্য খাট সাজাতে আমি আগেই মানা করেছিলাম, কিন্তু আফিম শোনেনি। আমি বিয়ে করেছি, ফুলসজ্জা করব না এটা হয় না। তাই সাজিয়েছে। ফুলসজ্জা করি আর না করি তুই আমার কাছেই থাকবি, মনে থাকবে? আগের মতো এইভাবেই চিৎকার দিয়ে কথাগুলো বলছে। দাদা তীব্রকে এরকম হুমকি দিয়ে কথা বলতে দেখেনি। প্রত্যেকবারই রাগীভাবে কথা বললেও আসতে বলতো, কিন্তু এবার চিৎকার মেরে কথাগুলো বলাতে যাতে কিছুটা নিজেকে গুটিয়ে নিয়ে বলো, হুম, মনে থাকবে।
তীব্র জাদাকে তলাতে দেখে কিছুটা নরম কণ্ঠে বলল, চেঞ্জ করে আসো। কাবার্ডে তোমার যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু আছে। আর যদি কোনো জিনিসের প্রয়োজন হয় নির্দ্বিধায় বলবে আমাকে। জাদা চুপচাপ নিচের দিকে তাকিয়ে রয়েছে, কিছুই বলছে না দেখে তীব্র ভ্রু কুঁচকে আবারও বলল, কি হয়েছে? দাঁড়িয়ে রয়েছো কেন? যাচ্ছ না কেন? কি হয়েছে? জাদা এবার কিছুটা সাহস নিয়ে বলল, আপনি তো আপনার দুই বাহু দিয়ে আমাকে আবদ্ধ করে রেখেছেন, তাহলে আমি চেঞ্জ করতে যাব কিভাবে? তীব্র জাদা থেকে সরে দাঁড়ালো। জাদা তীব্রকে সরতে দেখে এক দৌড়ে আলমারির কাছে গেল। আলমারি খুলে জাদা পুরো থমথমে হয়ে গেল। এত এত শাড়ি, এত এত গর্জিয়াস জামা কাপড় দেখে মাথা ফিমড়ি দিল। কারণ জাদা গর্জিয়াস জামা কাপড় কখনোই পছন্দ করে না, নর্মাল ড্রেস পরতেই পছন্দ করে। যদি বড় কোনো অনুষ্ঠান হয় তাহলে বাধ্য হয়ে গর্জিয়াস জামা কাপড় পরে, তাছাড়া সেই নর্মাল ড্রেস পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তীব্র জাদাকে আলমারির সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফরুকুসকে আবারও বলল, কি হয়েছে? ওভারে দাঁড়িয়ে রয়েছো কেন? জাদা আলমারি থেকে একটা ঢিলে ঢোলা প্লাজো নিয়ে তীব্রর দিকে তাকিয়ে বলল, আমি এত গর্জিয়াস ড্রেস পরে থাকতেই পারি না, ঘুমন্ত দূরের কথা। আচ্ছা, তাহলে তুমি আমার একটা টি শার্ট পরো আজকে। আমি তো জানি না তুমি কি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তাই আমার যা ভালো লেগেছিল তোমার জন্য নিয়ে এসেছিলাম। কালকে শপিং মলে তোমাকে নিয়ে যাব। তুমি যা পরতে স্বচ্ছন্দ বোধ করো তাই নিয়ে নিও। জাদাও আর কথা বাড়ল না, তীব্র কথা মেনে নিল। আর না হলে সারা রাত তার ঘুমাতে পারবে না। ও ভেবে ভারী পোশাক পরে দাঁড়িয়ে থাকতে হবে। জাদা তীব্রের একটা টি শার্ট হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওন, আমার মেয়েটা ঠিক আছে তো? কিছু হয়নি তো? আমার মেয়েটার কোনো ক্ষতি হয়নি তো? আমার মেয়েটাকে আমার কাছে এনে দে বাবা। অজরে কান্না করছে আর বারবার শাওনের দু হাত ধরে জাদাকে এনে দিতে বলছে ফারিনা। শাওন কিছু বলতে যাবে, এর আগে ইয়ানা গিয়ে ফারিনার মাথা বুকের সাথে চেপে ধরে বলল, আন্টি, আপনি ভাবে কান্না করবেন না প্লিজ, আপনার শরীর খারাপ করবে। এত কান্না করবেন না, জাদার কিচ্ছু হবে না, ও তীব্রর কাছেই ভালো থাকবে। আপনি শুধু শুধু চিন্তা করে কান্না করছেন। তুমি কি করে জানলে যে তীব্র ওকে ভালো রাখবে? তুমি জানো তীব্রর বিষয়ে কিছু? এতটা শিওর হয়ে কিভাবে বলছো? না না, মানে আমি সেরকম ভাবে বলতে চাইনি। আমি তো মা, কান্না করো না। এভাবে কান্না করলে তুমি অসুস্থ হয়ে যাবে তো। দাদাকে খুঁজে পাবো, চিন্তা করো না। আমার মেয়েটাকে কোথায় নিয়ে গেল? ইয়ানা, তুমি এখন বাসায় চলে যাও, অনেক রাত হয়েছে। তোমার বাবা মা টেনশন করবে। আমি চাই না আমাদের জন্য কোনো ক্ষতি হোক তোমার। আচ্ছা। ইয়ানার কথা বাড়েনি, কারণ তীব্রের ব্যাপারে যেরকম বলেছে কখন কি জিজ্ঞাসা করে বসে তাই। জাদা ওয়াশরুমে থেকে প্লাজো আর টি শার্টটা পরে বের হয়েছে। তীব্র ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে তাকালো। ফর্সা শরীরে ঢিলে ঢালা নীল কালারের টি শার্ট বেশ মানিয়েছে মেয়েটাকে। সাথে চুলগুলো খুলে দিল, অমনি পিঠ ছড়িয়ে হাঁটু পর্যন্ত নেমে আসলো। তবে যাদের চুলগুলো স্ট্রেট করা না, তবে চুলগুলো বেশ ঘন। তীব্র দেখতে দেখতে এক পর্যায়ে খেয়াল করলো জাদার শরীরে উল্টা নেই। তাই দেখে তীব্র এক ঢোক গিলে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জাদার দিকে। জাদা তীব্রকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে নিজের দিকে একবার এক পলক করে নিল। পরক করে দেখে সব ঠিকই আছে তো। দুবার নিজের দিকে তাকিয়ে খেয়ালে এলো ওড়না নেই। সাথে সাথে টাওয়াল পেঁচিয়ে নিল আর বিড়বিড় করে বলল, লুচ্চা কোথাকার। কিন্তু বিড়বিড় করে কথাগুলো তীব্র ঠিকই শুনতে পেল। যদি লুচ্চেই না হই, ভবিষ্যতে আর বাবা ডাক শোনা হবে না। কিছু না, তবে তোমার চুলগুলো এত সুন্দর জানতাম না। যাক বউ, তোমার সব দিক দিয়েই পারদর্শী। চুল আমার একদমই পছন্দ না, কাটতে পারলেই বাঁচি। তবে ভাইয়ারা আমার চুল খুব পছন্দ, তাই কখনো কাটতেই দেয়নি, নিজেই যত্ন করে দিয়েছে। সামান্য শ্যাম্পুও করতে পারি না আমি, শ্যাম্পুটাও ভাই আমাকে করে দিত। হ্যাঁ, আমি জানি শাওন তোমাকে অনেক ভালোবাসে। তবে তুমি চাইলে এখান থেকে শ্যাম্পু আমিও করে দিতে পারি কিন্তু। জাদা কিছু বলল না, কারণ তীব্রের সাথে কথা বাড়াতে চায় না। তীব্রের হাত ইশারা করে জাদাকে ওর কাছে ডাকলো। জাদা গুটি গুটি পায়ে তীব্রের কাছে গিয়ে দাঁড়ালো। তীব্র জাদার হাত ধরে ওর কাছে বসালো। জাদাকে কাছে বসিয়ে বালিশের পাশ থেকে একটা
চিকন লম্বা বক্স বের করলো। বক্সটা খুলে ভিতরে একটা চেন বের করে জাদাকে পরিয়ে দিল। জাদা তীব্র ছোঁয়া পেয়ে কেঁপে উঠল। প্রথম বিয়ের রাত, সামান্য উপহার দিলাম, সব সময় পড়ে থাকবে, কখনো যেন খুলতে না দেখি। জাদা নিজের গলায় হাত দিয়ে চেনটা ধরে চেনটার দিকে এক পলক তাকালো। বেশ মোটা চেনটা, তবে নিচে একটা লকেট, তবে সেটা মিনি সাইজে। জাদা তীব্রর দিকে তাকিয়ে বলল, এটা কি জন্য? তীব্র জাদার কথা কোনো উত্তর না দিয়ে জাদাকে এক টান দিয়ে নিজের সাথে আবদ্ধ করে নিল আর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নাড়াচাড়া করো না, ঘুম পেয়েছে, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। জাদা অস্বস্তি বোধ করছে, এভাবে কখনো ওকে কেউ ধরে ঘুমায়নি, কারণ ও তো কাউকে ধরতেই দেয়নি। কিন্তু তীব্র ছাড়তে বললে যে ছাড়বে না, এটা জাদা ভালোভাবে বুঝতে পেরেছে। তাই জাদা কিছু না বলে চুপচাপ শুয়ে রয়েছে। কিছুক্ষণের ভিতরে জাদা ঘুমের রেচে তলিয়ে গেছে। সকালে পাখির কিচিরমিচির আওয়াজ ও মিষ্টি রোদের আলো জাদার চোখে মুখে এসে পড়ল। জাদা পিট পিট করে চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে শুধু সকাল না, বেলা হয়ে গেছে। কিন্তু একটা কারণে মন খারাপ হয়ে গেল। জাদার আজকে ফজরের নামাজ আদায় করতে পারিনি। সবে রাক্ষস বেটার জন্য হয়েছে। শয়তান বেটা, তোর বউ পালাবে, মনে রাখিস। মনে মনে বিড়বিড় করছে জাদা। জাদা উঠে ফ্রেশ হওয়ার জন্য উদ্যোগ নিল। জাদা তীব্রর হাত নিজের পেটের উপর থেকে যেই সরাতে যাবে, অমনি তীব্র খপ্পাত করে হাতটা ধরে ফেলল। কি হয়েছে? কিভাবে মরামরি করছো কেন? সকাল হয়ে গিয়েছে, আমি ফ্রেশ হব, আমাকে ছাড়ুন। তীব্র জাদাকে ছেড়ে দিল। জাদা ছাড়া পেয়ে উঠে বসে পড়ল। জাদা খাট থেকে ফ্রেশ হবে বলে নামার জন্য পা দিল। তীব্র পিছন থেকে আবারও জাদার হাতটা ধরে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, ব্রেকফাস্ট করে শপিং মলে যাব তোমাকে নিয়ে। এটা কি তোমার মনে আছে? জি, মনে আছে। তীব্র জাদার হাসি মুখ দেখে ভুরু কুচকালো, তবে কিছু বলল না। ওরা দুজনে নেমে অল্প স্বল্প খেয়ে শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জাদার মুখে মিষ্টি মিষ্টি হাসি, তবে প্রকাশ করলো না। তীব্র শপিং মলে না গিয়ে বড় এক পার্লারের সামনে গিয়ে গাড়ি থামালো। জাদা ভুরু কুচকে তীব্রর দিকে তাকালো। এখানে নিয়ে আসার কারণ? গেলেই দেখতে পারবে, চলো। জাদা আর কথা না বাড়িয়ে তীব্রের সাথে গেল। তীব্রকে এইখানে কেউ আশা করেনি। সবাই তীব্রকে দেখার জন্য সবাই উটকুট খুসখুস করছে, দাঁড়িয়ে আছে। পার্লারটা নামি দামি হলেও তীব্রের মতো মানুষ যে এই পার্লারে আসবে কেউ ভাবতেই পারেনি। তীব্র জাদাকে একটা নির্দ্বিধায় কক্ষে নিয়ে গেল। গিয়ে তাকে দেওয়ার জন্য সাথে সাথে দরজায় এক অর্ধবয়স্ক নারী বের হয়ে দরজার সামনে দাঁড়ালো। তীব্র জাদাকে নিয়ে যে ভিতরে ঢুকতে যাবে, তখনই তীব্রর একটা ফোন আসে। তীব্র পকেট থেকে ফোন বের করে দেখে বলল, আপনারা এসে গেছেন, ভিতরে আসুন। এক্সকিউজ মি, আপনি ওকে নিয়ে ভিতরে যান, আমি আসছি। ম্যাম, আপনি ভেতরে আসবেন আমার সাথে। বলে তীব্র ওখান থেকে চলে আসতে ফোন হাতে নিয়ে জাদাকে নিয়ে মহিলা ভিতরে চলে গেল। হ্যাঁ বল। বস, আপনি তাড়াতাড়ি লন্ডনে চলে আসুন। আপনি এইখানে নেই, তার সুযোগে তাড়াতাড়ি কাজটা করতে চাইছে। 3-4 দিনের ভিতর ডুয়াই ডাক সহ শিশু পাচার করবে। এই কথা শুনে তীব্রর মাথা প্রচন্ড গরম হয়ে গেল। পাশে থাকা দেওয়ালটায় ঘুষি মেরে বলল, আমি 2-1 দিনের ভেতরেই চলে আসছি। তোমরা সব ইনফরমেশন আমাকে দিও, টাইম টু টাইম। সব ইনফরমেশন আমার চাই। জি বস। বস, আরেকটা কথা জিজ্ঞাসা করি? তাড়াতাড়ি বল। বস, আপনি যে কারণে বাংলাদেশে গিয়েছেন সেটা কি সফল হয়েছে? এই তীব্র কোনোদিন হারেনি। সেখানে প্রিয় মানুষটির ক্ষেত্রে হেরে যাবে, এটা তো কোনোদিনই হওয়ার না। কণ্ঠ একই রকম করে বলে ফোনটা কেটে দিয়েছে। তীব্র কথা বলে সোজা জাদার কাছে চলে এসেছে। 2 ঘন্টা পর কী সব মেডিসিন দিয়ে কারেন্ট মেশিন দিয়ে কিছুক্ষণ টানার পর জাদার চুলের সব কাজ কমপ্লিট হলো। তীব্র জাদার আঁকা বাঁকা চুলগুলো স্ট্রেট করে সোজা বানিয়ে দিয়েছে। এখানে পার্লারের সব কাজ কমপ্লিট করে তীব্র জাদাকে নিয়ে শপিং মলে চলে গেছে। শপিং মলে আসার সময় জাদা কয়েকবার জিজ্ঞাসা করেছে, আপনি আমাকে না জিজ্ঞেস করে আমার চুল স্ট্রেট করে দিয়েছেন কেন? শপিংয়ে জাদা যাবতীয় জিনিসপত্র সব নিয়েছে, যেগুলো পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কতগুলো লেডিস টি শার্ট আর 4-5টা গোল ফ্রকের মতো টপ, সুতির কিছু 3 পিস, এরকম প্রয়োজনে আরও অনেক কিছু নিল। ওরা সব কিছু নেওয়া হয়ে গেলে বাসার উদ্দেশ্যে রওনা হবে বলে বের হলো। তীব্র গাড়ি আনতে যাবে বলে বাবা এতে আবার জাদার কাছে এসে গাড়ি ইশারা করে গাড়িটা নিয়ে আসতে বলল। গাড়িটা তীব্র ইশারা পেয়ে সাথে সাথে গাড়ি আনতে চলে গেল।
এদিকে যাদের সব দিকে চোখ বলিয়ে তীব্রর দিকে তাকালো। আশেপাশে কোনো বডিগার্ড দেখতে না পেয়ে যারা তীব্রকে নিজের যতটুকু শক্তি ছিল সম্পূর্ণ শক্তিতে ধাক্কা দিয়ে দিল দৌড়। তীব্র হঠাৎ অনাকাঙ্ক্ষিত ধাক্কা পেয়ে অনেকটা পিছনে সরে গেল। তাদের যত জোরে দৌড়াতে পারছে শুধু দৌড়াতেই রয়েছে, থামাথামি নামও নেই। ও থামলে ওকে ধরে ফেলবে, তা যত দূর দৌড়াতে পারছে দৌড়াতেই আছে। যাদা এরকম কিছু করবে তীব্র আগে থেকে আজ করতে পেরেছিল, তাই আর যাদার পিছু দৌড়ালো না। এর ভিতর তীব্র আবারও একটা কল আসলো। তীব্র নাম্বারটা দেখে বাঁকা হেসে রিসিভ করলো। হ্যাঁ বল।